এটা হ্যাং করবে। আর নিচে এই যে মানে স্যাম্পলটা এবং নিউমেরিক্যাল ভ্যালুতে কোনো একটা রেজাল্টের মানে মানটাকে এক্সপ্রেস করা। এখন ছোট্ট এখানে, হ্যাঁ, এই গ্যাপে কাপড়টা থাকবে, এখানে আছে, আমাদের এটা লাগবে না। তো এই আমরা প্র্যাকটিক্যাল করব, যখন প্র্যাকটিক্যাল করব তখন ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে, কারণ তুমি তখন এই আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে স্টিফনেস শুরু করব আজকে। তো স্টিফনেসের ব্যাপারে কিছু কথা বলে নিচ্ছি যে মনে করো স্টিফনেস বলতে আমরা কি বুঝি আসলে। অর্থাৎ একটা কাপড় আমরা দেখতে চাচ্ছি, এখন এই কাপড়টা কতটা স্টিফ। এখন স্টিফের উল্টাটা কি? স্টিফের উল্টা হচ্ছে লিম্পনেস আর কি। অর্থাৎ এটা খুব স্টিফ বলতে মানে খুব ভঙ্গুর, মানে শক্ত বোঝাচ্ছে। শক্ত মানে যে একেবারে হার্ড ওইরকম শক্ত না, অর্থাৎ আহ, এইটা দুর্বল না আর কি, স্টিফ। তো স্টিফের উল্টা হচ্ছে লিম্প, আবার হার্ডের উল্টা হচ্ছে সফট, মানে খুব শক্ত আবার খুব নরম, আবার রাফ এবং স্মুথ। এই বিষয়গুলা মূলত প্রায় ক্লোজ, বাট স্টিফনেস ব্যাপারটা তারা ইন্ডিকেট করে হচ্ছে মানে তুমি এটাকে বাঁকাইতে চাচ্ছ, এটা কত আহ, বাঁকানোটাকে রেজিস্ট করতেছে কেমন, সেটা হচ্ছে স্টিফ। যদি স্টিফ বস্তু হয় তাহলে তুমি বাঁকাতে চাইলে এটা বাঁকবে না বা ব্যান্ড হবে না। আবার যদি বাঁকাতে না চাও, সফট যেগুলো আছে মানে লিম্প যেগুলো, সেটা কিন্তু সহজে বেঁকে যাবে। তো এই যে একটা বস্তু আমি সহজে বাঁকাতে পারছি বা বাঁকাতে পারছি না, বা একটা ফেব্রিক, এই ফেব্রিকটা সহজে বাঁকাইতে পারা এবং না পারার সাথে আলটিমেটলি অনেকগুলো বৈশিষ্ট্য জড়িত, অনেকগুলো প্রপার্টিস জড়িত। অনেকগুলো প্রপার্টিস, যেমন এই যে ড্রেপের কথা বললাম, হ্যাঁ, ড্রেপ, তারপরে সফটনেস, হ্যান্ডেল প্রপার্টিস, এই জিনিসগুলো ইম্প্যাক্ট ফেলবে। অর্থাৎ একটা কাপড়কে যদি সহজে বাঁকানো যায়, এই কাপড়টা একরকম বিহেভিয়ার শো করবে। আর কাপড়টাকে যদি সহজে বাঁকানো না যায়, তাহলে সেই কাপড়টা আরেক রকম বিহেভিয়ার শো করবে। তো এটা কি আমরা বলতেছি স্টিফ বা স্টিফনেস, যেটা আমরা দেখব। তো আমরা যেসব টেস্ট করে থাকি নর্মালি আমাদের ইঞ্জিনিয়ারিং লাইফে বা বিভিন্ন ক্ষেত্রে, ওই টেস্টগুলো থেকে আমরা একটা নিউমেরিক্যাল ভ্যালু পেতে চাই। এটা আমাদের ডিজাইন না সবসময়, যে আমরা চাই একটা টেস্ট করলাম, টেস্ট করার পরে এখান থেকে একটা ভ্যালুতে মান দেওয়া, ধরো এত কিলোমিটার, এত সেন্টিমিটার, এত ইঞ্চ, এত গ্রাম পার সিসি, এত সিসি পার গ্রাম, এরকম কিছু নিউমেরিক্যাল ভ্যালুতে আমরা মূলত যে কোনো টেস্টের রেজাল্টকে রিপ্রেজেন্ট করতে চাই। এতে করে সুবিধা কি হবে? ধরো আমরা যে কাউন্টিং করে নিচ্ছি, হ্যাঁ, বা থিকনেসের একটা মান নিয়ে নিচ্ছি, এই মানটা দিয়ে আমি আরেকটা ফেব্রিকের সাথে সহজে কম্পেয়ার করতে পারি। তাহলে কম্পারিজনের ক্ষেত্রে অথবা অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, যে একটা নিউমেরিক্যাল ভ্যালুতে কোনো একটা রেজাল্টের মানে মানটাকে এক্সপ্রেস করা। এখন ধরো হ্যান্ডেল প্রপার্টি তুমি দেখবা, এখন একজন কাপড় একটা ধরে বলতেছে যে না এটা খুব সফট, ভালো, কোমল, মোলায়েম, এটা মানে ভালো লাগতেছে, হ্যান্ড ফিলটা ভালো। আবার আরেকটা কাপড় আরেকজন ধরে বলতেছে না হ্যান্ড ফিলটা ভালো না। এখন এটাকে তুমি এই একটা ম্যাথমেটিক্যাল ভ্যালুতে নিয়ে আসতে পারা, এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। যে মানুষের যে পারসেপশন আছে, সেই পারসেপশনটাকে জাজ করাটা দরকার আছে, বাট জাজ করে সেটাকে তুমি স্ট্যান্ডার্ডে ফেলতে পারবে না। স্ট্যান্ডার্ডে ফেলার জন্য তোমাকে অবশ্যই একটা নিউমেরিক্যাল এক্সপ্রেশন দিয়ে দেখাইতে হবে যে আসলে এটা কেন সফট বা কেন হ্যান্ডেল প্রপার্টি ভালো, এটা একটা কোন ভ্যালুটা এটার ভালো আছে। তো সেই ভালো ভ্যালুটার সাপেক্ষে আরেকটা ফেব্রিকের সাথে এটার কম্পারিজন আসতে পারে। আদারওয়াইজ তুমি যদি নিউমেরিক্যালি কোনো একটা ভ্যালু দাঁড় করাতে না পারো, তাহলে তোমার জন্য কিন্তু এই মানদণ্ডটা সেট করা বা একটা স্ট্যান্ডার্ড সেট করা যে এটা সফট, এটা হ্যান্ডেল প্রপার্টি ভালো, এই কথাগুলো বলাটা পসিবল হবে না। তো আমাদের এই স্টিফনেসটা হচ্ছে এই জাতীয় একটা সমস্যার বিষয়, কারণ এটা আগে থেকেই এটাকে একটা নিউমেরিক্যাল এক্সপ্রেশনে নিয়ে আসার জন্য কাজ করা হয়েছে। বাট এখানে পরবর্তীতে কিছু সাজেশনের মোতাবেক এই নিউমেরিক্যাল এখন এক্সপ্রেশন দেওয়া হয়। বাট কিছু কিছু বৈশিষ্ট্য থাকে ফেব্রিকের, যেগুলো তুমি আসলে নিউমেরিক্যাল এক্সপ্রেশন দিয়ে মানে জাজ করার অনেক ডিফিকাল্ট। যেমন মনে করো কাপড়ের এপিয়ারেন্সের কথা বলো, কাপড়ের এপিয়ারেন্সটা কেমন, এখন এটাকে তুমি একটা নিউমেরিক্যাল এক্সপ্রেশন দিয়ে বা একটা মান দিয়ে বলাটা খুব ডিফিকাল্ট। এরকম আছে যেমন লাস্টার, কাপড়টা কত চাকচিক্য। এখন চাকচিক্যকে আমরা অনেক সময় বলি যে আমি রিফ্লেকটিভ ইন্ডেক্স দেখবো বা কতটুকু লাইটকে রিফ্লেক্ট করতেছে। আসলে তুমি যতই বলো না কেন, এটাকে একটা মানদণ্ডে নিয়ে আসাটা বা টেস্ট করে সবসময় লাস্টারটা ওইভাবে করে বলে দেওয়াটা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। তেমনিভাবে এই যে এই কথাগুলো বললাম যে স্মুথনেস, রাফনেস, স্টিফনেস, হ্যাঁ, লিম্পনেস, তারপরে যে ড্রেপিং, এই জিনিসগুলোকে আসলে বেসিক্যালি মানদণ্ডে আনাটা
খুব ডিফিকাল্ট। তো তারপরও আমরা এই চ্যাপ্টারে শুধুমাত্র এটাই দেখব যে স্টিফনেস কাপড়ে যেটা আছে সেটাকে একটা মানদণ্ডে নিয়ে আসার যে পদ্ধতিগুলা, মানে যারা এটা নিয়ে গবেষণা করেছে বা কাজ করেছে, ডেভেলপ করেছে, সেই পদ্ধতিগুলো এবং সেই পদ্ধতিগুলোর সাহায্যে কিভাবে আমি কাপড়ের স্টিফনেস সম্বন্ধে একটা কম্পারিজন বা আইডিয়া পেতে পারি। হ্যাঁ, তাহলে আশা করি বুঝতে পারছো বিষয়টা। তাহলে আমরা চলে যাচ্ছি শিটে। আমি শিট থেকে যে শিটটা তোমাদেরকে দিব সেটা থেকেই দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ না ওয়ার্ড ফাইলটা? হ্যাঁ, স্টিফনেস। Fabric stiffness indicates the resistance of the fabric to bending, and it is a key factor or indicator in the study of handle or drape. হ্যান্ডেল এবং ড্রেপ, আচ্ছা এখন দেখতে পাচ্ছ স্টিফনেস, তাই তো? তো স্টিফনেসকে আমরা বলতেছি দ্য ফেব্রিক, মানে ফেব্রিক স্টিফনেস ইন্ডিকেটস, যা ইন্ডিকেট করে দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ফেব্রিক, ফেব্রিকের রেজিস্ট্যান্স কিসের প্রতি? টু ব্যান্ডিং। অর্থাৎ তুমি একটা কাপড় আছে এরকম, হ্যাঁ, এটাকে ব্যান্ড করতে চাচ্ছ, হ্যাঁ, ব্যান্ড। তো ব্যান্ড করতে গেলে এটা কতটা রেজিস্ট করে, এটা হচ্ছে তার স্টিফনেস। যদি বেশি রেজিস্ট করে স্টিফনেস বেশি, আর কম রেজিস্ট করলে স্টিফনেসটা কম। অ্যান্ড ইট ইজ দ্য কি ইন্ডিকেটর বা কি ফ্যাক্টর ইন দ্য স্টাডি অফ হ্যান্ডেল অ্যান্ড ড্রেপ। হ্যান্ডেল এবং ড্রেপ প্রপার্টি স্টাডি করার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বা বড় একটা ফ্যাক্টর। তুমি যদি কাপড়ের হ্যান্ডেল প্রপার্টি দেখতে চাও এবং ড্রেপ দেখতে চাও, কাপড়টা কতটা হ্যাং করে, মানে ঝুলে, সেই বিষয়টা দেখার জন্য মানে আমাদেরকে এই স্টিফনেসটা জানা জরুরি। সো ইট ইজ এ ফেব্রিক প্রপার্টি টু ডেসক্রাইব রেজিস্ট্যান্স এগেনস্ট ডিফরমেশন। এটাই আবার বলা হলো যে রেজিস্ট্যান্স, ডিফরমেশনের যে রেজিস্ট্যান্সটা হচ্ছে সেটাকে আমরা একটা প্রপার্টি হিসাবে স্টিফনেস বলে জানি। ইন কেস অফ ইয়ার্ন, ইয়ার্নের ক্ষেত্রে এটা কীরকম হতে পারে? সাবজেক্টেড টু এ টেনজাইল ফোর্স অর পুল। তুমি যখন একটা টেনজাইল ফোর্সে অ্যাপ্লাই করবা, পুল করবা অথবা পুশ করলা, যাই হোক, স্টিফনেস ইজ দ্য অ্যাবিলিটি টু রেজিস্ট ইলংগেশন। ইয়ার্নটা কতটা ইলংগেশনটাকে রেজিস্ট করতে পারে। তুমি টেনজাইল ফোর্স অ্যাপ্লাই করলা, ফোর্স অ্যাপ্লাই করাতে সুতাটা এক্সটেন্ড করার কথা, বাট সেই এক্সটেনশনটাকে কতটা রেজিস্ট করতে পারে বা বাধা দিতে পারে, সেটাই হচ্ছে স্টিফনেস। অ্যান্ড ইন কেস অফ সার্কুলার ব্যান্ডিং অফ টেক্সটাইলস, অর্থাৎ গোলাকার একটা টেক্সটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে রেজিস্ট্যান্স টু মাল্টি ডিরেকশনাল ব্যান্ডিং, অর্থাৎ চারদিক থেকে, মনে করো একটা গোলাকার বা আয়তাকার এরকম একটা বস্তু আছে, এটাকে তুমি দেখতে চাচ্ছ। এটাকে দেখতে চাইলে এটা আমি যদি এখানে কোথাও রাখি, এটা চারদিক থেকে কতটুকু ব্যান্ড করে বা কতটুকু রেজিস্ট করে সেটা দেখা, অর্থাৎ এটা হচ্ছে ড্রেপটা আর কি। ড্রেপটা আমরা দেখব আজকে, মানে এই কোর্স, এই চ্যাপ্টারের আন্ডারেই। তো একটু দেখো যে কি কি মেথড আছে আর কি। আসলে এই এই যে বললাম যে এটাকে একটা স্ট্যান্ডার্ড ওয়েতে নিয়ে আসার জন্য আমাদের কি কি পদ্ধতি আমরা পেতে পারি। তো এর মধ্যে এই পদ্ধতিগুলোর কথা বলা আছে যে মেথডস অফ মেজারিং ফেব্রিক স্টিফনেস। ফেব্রিক স্টিফনেস মেজার করতে গেলে আমরা এই পদ্ধতিগুলোর সাহায্য নিতে পারি। তো বাই দ্য থিকনেস অফ এ ফোল্ডেড স্যাম্পল, একটা ভাঁজ করা স্যাম্পলের থিকনেস থেকে, বাই দ্য স্যাক অফ প্রজেক্টিং স্ট্রিপ অফ স্যাম্পল ক্যান্টিলিভার টেস্ট, অর্থাৎ একটা বস্তুকে একটা লিভারের মধ্যে এনে নিজের সেলফ ওয়েটে এটাকে হ্যাং করতে দিলে সেখান থেকে আমরা করতে পারি। বাই দ্য লেন্থ অফ এ হার্ড লুপ টেস্ট থেকে করতে পারি। বাই মিনস অফ ফ্লেক্সোমিটার থেকে করতে পারি। বাই মিনস অফ প্লানোফ্লেক্স থেকে করতে পারি। বাই দ্য মুভমেন্ট অফ রোটেশন, হ্যাঁ, ঘূর্ণনের যে রোটেশন আছে সেটা থেকেও করতে পারি। তো এই যে মেথডগুলো আছে, 6টা মেথড এখানে বলা আছে, সাজেস্ট করা আছে বইতে, বাট এই সবগুলো মেথড তোমাদের সিলেবাস মোতাবেক স্টাডি করার দরকার নাই। তোমাদের একটা মেথড শুধুমাত্র সিলেবাস মোতাবেক স্টাডি করতে হবে। এটা হচ্ছে বাই দ্য স্যাক অফ প্রজেক্টিং স্ট্র্যাপ অফ স্যাম্পল, মানে ক্যান্টিলিভার টেস্ট। তো আমরা ক্যান্টিলিভার টেস্টটাই শুধুমাত্র দেখব। ক্যান্টিলিভারের ক্ষেত্রেও আবার 3টা টেস্ট আছে বা 3টা টেস্টিং ইকুইপমেন্ট আছে। একটা শার্লি, তারপর হচ্ছে যে হার্ট লুপ টেস্ট, আর হচ্ছে ড্রেপ টেস্ট। এই 3টা হচ্ছে আলোচিত হবে। তো এখানে এই কথাটা বলা আছে, দ্য ক্যান্টিলিভার টেস্ট ইজ দ্য প্রিফার্ড মেথড। সবচেয়ে এগুলোর মধ্যে সবচেয়ে প্রিফার্ড মেথড হচ্ছে ক্যান্টিলিভার টেস্ট, বিকজ ইট ইজ সিম্পল টু ক্যারি আউট। এটাকে খুব সহজেই টেস্টিং করা যায় বা এই টেস্টটা সহজেই পরিচালনা করা যায়। হাউএভার, তারপরও ইট ইজ নট সুইটেবল ফর টেস্টিং ফেব্রিক্স। এটা ওইসব ফেব্রিক টেস্ট করার ক্ষেত্রে সুইটেবল না যেগুলা হুইচ আর ভেরি লিম্প অ্যান্ড হুইচ হ্যাভ এ মার্ক টেন্ডেন্সি টু কার্ল অর টুইস্ট অ্যাট এ কাট এজ। অর্থাৎ যেসব কাপড়গুলো খুবই সফট, মানে অনেক লিম্প, স্টিফ না, অনেক সফট, সেই কাপড়গুলো খুব সহজে, মনে করো কিছু দাও তোমরা যে পাতলা যে জর্জেটের ওড়নাগুলো মানে মেয়েরা ইউজ করে, এটা খুবই মানে
ফ্লেক্সিবল কাপড়, অর্থাৎ এখানে রাখলে কোনো একটা কিছুর উপর যদি এখানে রাখা হয় এটা একেবারে নিচের দিকে হ্যাং করবে। এই জাতীয় কাপড় যদি হয়ে থাকে, এইসব কাপড়ের ক্ষেত্রে ভেরি লিম্প মানে খুবই স্টিফ না, সফট মানে ফ্লেক্সিবল বা নরম টাইপের কাপড়ের কথা বোঝাচ্ছে, যে ভেরি লিম্প কাপড় যদি হয়ে থাকে তখন, এবং খুব বেশি টেন্ডেন্সি থাকে কার্লিংয়ের, মানে হ্যাং করার খুব বেশি টেন্ডেন্সি থাকে, তখন এদের ক্ষেত্রে এই মেথডটা সুইটেবল না। এই মেথডটা না করে তখন এই যে হার্ড লুপ টেস্টটা করা হয় আর কি। আর অন্যান্য সব ক্ষেত্রে মসলিন কাপড়ের ক্ষেত্রেও মসলিন কাপড়ের ক্ষেত্রেও কি এটা প্রযোজ্য নাকি ওটা কি পেরিলি? হ্যাঁ, মসলিনও অনেক সফট কাপড়, মসলিনও খুব সহজে এটা মানে ব্যান্ডিং করতে পারে। অর্থাৎ আমরা একটা রেঞ্জ পাবো, একটু পরেই আসবে যে কতটুকু রেঞ্জ হলে আমরা মূলত এই ক্যান্টিলিভার টেস্টে যাব, আর মানে কত বেশি, মানে এর চেয়ে আরও কতটুকু বেড়ে গেলে লিম্বটা, তখন আমরা হার্ড লুপ টেস্টে যাব, এটা সামনে আসবে। হ্যাঁ, অর্থাৎ একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত কাপড়ের যদি স্টিফনেস থাকে তখন তাদের ক্ষেত্রে এই টেস্টটা করা হয়। আর যদি এর চেয়ে বেশি করা হয়, মানে কাপড় খুব বেশি কার্লিং টেন্ডেন্সি থাকে এবং খুব লিম্প হয়, মানে স্টিফ না হয়, সফট বলতে পারো, সফট এই জাতীয় কিছু হয়, তখন এটাকে আমরা এই এই টেস্টে যাব না, হার্ড লুপ টেস্টে যাব। ফর দিস টাইপস অফ ফেব্রিক্স এই যে হার্ড লুপ টেস্ট মে ক্যারি আউট, আমরা হার্ড লুপ টেস্ট করতে পারি এই জাতীয় কাপড়ের ক্ষেত্রে। দ্য ইউনিট অফ স্টিফনেস ইজ নর্মালি গ্রাম পার ডেনিয়ার পার ইলংগেশন, অর্থাৎ ইলংগেশনে কত গ্রাম পার ডেনিয়ার স্টিফ করে এটা অনেক সময় দেখা হয়ে থাকে। আচ্ছা, 3 মেথডস মেজার দ্য ব্যান্ডিং লেন্থ অফ ফেব্রিক অ্যান্ড ফ্রম দিস দ্য ফ্লেক্সিবল রিজিডিটি অ্যান্ড ব্যান্ডিং মডুলাস ক্যান বি ক্যালকুলেটেড। এই 3টা মেথড, মানে এই মেথডগুলো আছে যে উপর যে মেথডগুলো আছে, এগুলো মেথড, দিস মেথডস মেজার, কি মেজার করে, মূলত ব্যান্ডিং লেন্থ মেজার করে, আর ব্যান্ডিং লেন্থ থেকে ফ্লেক্সিবল রিজিডিটি এবং ব্যান্ডিং মডুলাস। অর্থাৎ তুমি একটু খেয়াল করো যে ব্যান্ডিং লেন্থ যদি তোমার জানা থাকে তাহলে তুমি এটা কত বেশি ব্যান্ড করে এটা তুমি হিসাব করতে পারতেছো। তো ব্যান্ডিং লেন্থটা তোমাকে একটা স্টিফনেস সম্বন্ধে ধারণা দেয়। এটা থেকে ফ্লেক্সিবল রিজিডিটি সম্বন্ধে তুমি ধারণা নিতে পারতেছো, তাই না? তারপর হচ্ছে ব্যান্ডিং মডুলাস। ব্যান্ডিং মডুলাস মানে ইনিশিয়াল মডুলাস যেরকম দেখছো, বা ইয়ংস মডুলাস, ইয়ংস মডুলাস না, এখানে হচ্ছে ব্যান্ডিং মডুলাস। ইয়ংস মডুলাস তো টেনজাইল ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করে দেখা হয়, এটা হচ্ছে ব্যান্ডিং মানে লোড অ্যাপ্লাই করা অথবা হ্যাং করলে ব্যান্ডিং করলো। এই ব্যান্ডিংয়ের ক্ষেত্রে ইনিশিয়ালি স্ট্রেস স্ট্রেন মানে এসএসের যে অনুপাতটা, স্ট্রেস স্ট্রেনের যে অনুপাতটা, সেটা হচ্ছে ব্যান্ডিং মডুলাস। তার মানে ব্যান্ডিং লেন্থ আমরা দেখব ব্যান্ডিং লেন্থ প্রিন্সিপল থেকে, সেখান থেকে ফ্লেক্সুরাল রিজিডিটি হিসাব করব, তারপর হচ্ছে ব্যান্ডিং মডুলাস আমরা হিসাব করব। এই হচ্ছে পদ্ধতি, যে কোনো পদ্ধতি করি না কেন, উপরের যে কোনো মেথড সবগুলোতেই মূলত এই 3টা জিনিস হিসাব করা হবে। আর এই 3টা জিনিস হিসাব করে আমরা একটা ধারণা দিতে পারবো যে ব্যান্ডিং লেন্থের সাপেক্ষে এই কাপড়টা স্টিফ, এই কাপড়টা কম স্টিফ, অথবা ফ্লেক্সুরাল রিজিডিটির সাপেক্ষে এই কাপড়টা স্টিফ, কম স্টিফ, এরকম ব্যান্ডিং মডুলাসের ক্ষেত্রেও সেম আমরা একটা ইন্ডিকেশন বা একটা আইডিয়া দাঁড় করাতে পারবো। আচ্ছা, তাহলে এই 3টা জিনিস একটু জানা দরকার আগে, মানে প্রিন্সিপালটা, ব্যান্ডিং লেন্থ কি, মানে ফ্লেক্সুরাল রিজিডিটি কি, বা ব্যান্ডিং মডুলাস কি। তো প্রথমে আসো ব্যান্ডিং লেন্থে। ব্যান্ডিং লেন্থ ইজ অলসো কল্ড অ্যাজ ড্রেপ স্টিফনেস, অর্থাৎ ড্রেপের জন্য যে স্টিফনেস হয় সেটাকে অনেক সময় মানে ব্যান্ডিং লেন্থটাকে এই নামে ডিনোট করা হয়। দিস ইজ দ্য লেন্থ অফ ফেব্রিক দ্যাট উইল ব্যান্ড, এটা ফেব্রিকের ওই লেন্থটা যেটা ব্যান্ড হবে আন্ডার ইটস ওন ওয়েট, মানে তার নিজের যে ওয়েট আছে সে নিজের ওয়েটের কারণে কাপড়টা যদি ব্যান্ড হয়, মনে করো কাপড়টাকে এরকম স্ট্রেট করলা, স্ট্রেট করে একটা অংশ পর্যন্ত সাপোর্ট দিলা, বাকি অংশটাকে ফেলে দিলা, তখন এটা কিন্তু এরকম নিচের দিকে ব্যান্ড করবে, সেলফ ওয়েটের জন্যই, কোনো লোড ছাড়াই। টু এ ডেফিনিট এক্সটেন্ট, একটা নির্দিষ্ট এক্সটেন্ট পর্যন্ত যদি তার নিজের ওয়েটে এটা ব্যান্ড করে, এটাকেই বলা হচ্ছে এই লেন্থটা হিসাব করা হবে। ইট রিফ্লেক্টস, এটা তাহলে এই লেন্থটা পেলে আমি কি বুঝতে পারবো, এটা কি ইন্ডিকেট করে আমাদেরকে? ইট রিফ্লেক্টস দ্য স্টিফনেস অফ এ ফেব্রিক হোয়েন ব্যান্ড ইন ওয়ান প্লেন আন্ডার দ্য ফোর্স অফ গ্রেভিটি অ্যান্ড ইজ ওয়ান কম্পোনেন্ট অফ ড্রেপ। তার মানে কি বুঝলাম আমরা? এটাই আমাদেরকে ইন্ডিকেট করবে, ব্যান্ডিং লেন্থ যদি আমার জানা থাকে, এটা ইন্ডিকেট করতেছে যে কাপড় যখন ব্যান্ড হয়, স্টিফনেস অফ দ্য ফেব্রিক হোয়েন ব্যান্ড, কাপড় ব্যান্ড হলে তার স্টিফনেসটা কেমন সেটা সম্বন্ধে আমরা একটা ইন্ডিকেশন পাবো একটা প্লেনের মধ্যে ব্যান্ড করলে।
অ্যান্ড দ্য ফোর্স অফ গ্রেভিটি, অর্থাৎ গ্রেভিটি ফোর্সের জন্য সেলফ ওয়েটে, হ্যাঁ, মানে অভিকর্ষ বলের জন্য এটা যে নিচের দিকে যাবে, এইখান থেকে আমি ব্যান্ডিং লেন্থটা পাবো, এবং এটা আমাকে একটা ইন্ডিকেশন দাঁড় করাবে ড্রেপের ক্ষেত্রে। ড্রেপ এবং স্টিফনেসের ধারণা পেতে আমাকে এটা সহযোগিতা করবে। তো এটা কি করা হয়, রেক্টেঙ্গুলার স্ট্রিপ অফ ফেব্রিক ইজ মাউন্টেড অন এ হরিজন্টাল প্ল্যাটফর্ম, মানে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই যে এটা দেখতেছো, এটা হচ্ছে কাপড়টা, এই যে কাপড়টা গ্যাপে দেখতেছো, এই কাটছুটটা এখানে, হ্যাঁ, এই গ্যাপে কাপড়টা থাকবে। এখানে একটা অংশে কাপড়টাকে আটকে দেওয়া হবে, আর একটা অংশ ফ্রি থাকবে। তো ফ্রি থাকলে নিশ্চয়ই এটা সেলফ ওয়েটে নিচের দিকে হ্যাং করবে। তো কোন কাপড়গুলো বেশি হ্যাং করবে, যেগুলা কম স্টিফ, আর যেগুলো বেশি স্টিফ সেগুলো কিন্তু খুব বেশি বেঁকে আসবে না। তো এই রেক্টেঙ্গুলার স্ট্রিপ মানে একটা আয়তকার ফর্মে কাটা, 4 ইঞ্চ বাই 1 ইঞ্চ নর্মালি কাটা হয়, 4 ইঞ্চ 1 ইঞ্চ, হ্যাঁ, 4 ইঞ্চ 1 ইঞ্চের কাপড়টাকে এখানে দেওয়া হয়, মাউন্টেড অন এ হরিজন্টাল প্ল্যাটফর্ম, এটা হরিজন্টাল প্ল্যাটফর্মে, অ্যান্ড স্লাইডেড আন্ডার দ্য ফেব্রিক ওভার হ্যাং লাইক এ ক্যান্টিলিভার, একটা ক্যান্টিলিভারের মতো করে এটাকে এরকম হ্যাঙ্গিং করা হবে, অ্যাজ শোন বেলো, যে নিচে দেওয়া আছে, অর্থাৎ এটাকে তুমি এরকম করে হ্যাং করে দিবা। তাহলে দ্য লেন্থ অফ ওভারহ্যাং এল, এই এলটা when it is depressed under its own weight and the angle between the line joining the tip of the edge of the platform theta are measured from these values। তার মানে আমরা এই মেশিন থেকে বা এই স্টিফনেস টেস্টার থেকে, এই স্টিফনেস প্রিন্সিপাল থেকে আমরা দুইটা বিষয় মেজার করব, একটা হচ্ছে এই এল, আর হচ্ছে এই থিতা। এই থিতাটা কীভাবে মেজার করব, এবং এল থেকে আমরা ব্যান্ডিং লেন্থ হিসাব করতে পারি। তো ব্যান্ডিং লেন্থ ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে এটা, সি ইজ ইকুয়াল টু এল ইন্টু F1 থিতা। তো এলটা কি বললাম, হ্যাঁ, এলটা হচ্ছে মানে ওই স্ট্রেট অবস্থায় যে লেন্থটা সেটা, আর থিতা হচ্ছে এই স্ট্রেট লেন্থ এবং ওই যে টিপ বরাবর যে আমরা এই লাইনটা আঁকবো এর মধ্যবর্তী কোণটা। তো F1 থিতা, তাহলে F1 থিতাটা আবার কি, F1 থিতাটা হচ্ছে এই যে এইটা, cos থিতা বাই 2/8 tan থিতা টু দি পাওয়ার কিউবিক রুট আর কি, 1/3, মানে এটাকে কিউবিক রুট করলে যেটা হয় সেটা হচ্ছে F1 থিতা। এখন বলতে পারো এটা কোত্থেকে আসছে বা কি আসছে, আসলে এইটা ডেভেলপ করা হয়েছে আর কি, হ্যাঁ, পিয়ার্স সহ অন্যান্য যারা এটা নিয়ে কাজ করছে তারা এটাকে ডেভেলপ করে দিয়েছে। এখন আমাদেরকে এটা ধরেই কাজ করতে হয়, এটার কোনো এক্সপ্লেনেশন আমাদের কাছে নাই যে আসলে এটা কিভাবে করে তারা স্ট্যান্ডার্ডটা ডেভেলপ করছে, এটার জন্য অনেক জার্নাল পড়তে হবে তাহলে। তো এটা হচ্ছে ওদের ডেভেলপকৃত মান ব্যান্ডিং লেন্থের ক্ষেত্রে, আমরা এই ফর্মুলাটাকেই কাজে লাগিয়ে ব্যান্ডিং লেন্থ হিসাব করব, এবং যারাই ব্যান্ডিং লেন্থ হিসাব করে সবাই এই ফর্মুলাটা ধরেই কাজ করে, সেজন্য এটা নিয়ে এক্সপ্লেনেশন জানার দরকার আপাতত নাই। তো হোয়ার এল কি, এলটা আমরা বললাম যে আনসাপোর্টেড ফেব্রিক লেন্থ অ্যান্ড লেন্থ অফ ওভারহ্যাং, অথবা লেন্থ অফ ওভারহ্যাং, অর্থাৎ ওভারহ্যাং হওয়ার যে লেন্থটা সেটা, বা আনসাপোর্টেড ফেব্রিক যে লেন্থটা সেটা। আর থিতা হচ্ছে কি, এই যে অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন জয়েনিং দ্য টিপ কিসের সাথে, টু দ্য এজ অফ দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের এজের সাথে জয়েনিং টিপের লাইনের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিতা। আচ্ছা, তাহলে এখন এখানে যদি আমার থিতা জানা থাকে এবং বিশেষ করে এল জানা থাকে, তাহলে বা থিতা জানা থাকলো, থিতাটাকে একটু বসানো, এখানে বসানো বা এখানে সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে, তারপর 1/3 মানে কিউবিক রুট করতে হবে। তো এই পুরো কাজটা না করে মানে একটা চার্ট ডেভেলপ করা আছে, তো তোমাদের ল্যাবে থাকতে পারে হয়তো, ওই চার্টটা থেকে সরাসরি থিতা কত হলে এই এফ থিতা হন কত হয় সেটা দেখা যায়। তো তখন আর ক্যালকুলেশনের ঝামেলাটা থাকে না, ওই চার্টটা যদি তোমার সামনে থাকে, এটা লগ সারণীর মতো আর কি অনেকটা, অর্থাৎ এই মানটাই ক্যালকুলেটারে বের করা আছে। যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর যখন এটা ডেভেলপ করছে তখন হয়তো বা অত অ্যাভেলেবেল ছিল না, এটা 1930 সালের কথা, তখন এই ইকুয়েশনগুলো পিয়ার্স কর্তৃক ডেভেলপ করা ছিল। তো এই জন্য এটার একটা চার্টও ডেভেলপ করা আছে, তো চাইলে তুমি চার্ট ইউজ করতে পারো, আর যেহেতু আমাদের সাথে সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে আমাদের এটা লাগবে না। তো এই কথাটা বলা আছে, যেহেতু আমরা ফ্রিকোয়েন্ট টেস্ট করবো না, যদি ফ্রিকোয়েন্টলি করতে হয় বারবার, তখন কিন্তু তোমার চার্টটা থাকলেই ভালো, যে থিতা এত, থিতা হচ্ছে ধরো সাপোজ 35 ডিগ্রি, তো 35 ডিগ্রির জন্য এফ থিতা ওয়ানটা কত দেখে নিলা এরকম। আর অথবা যদি একটা দুইটা টেস্ট করি আমরা যেরকম করব, তাহলে এটা সমস্যা নাই, এটা এখান থেকে মানটা নেওয়াই যাবে, মানে ক্যালকুলেট করে নেওয়া যাবে।
আচ্ছা, দ্য লেবার অফ ক্যালকুলেটিং দ্য ফাংশন অফ থিতা, অর্থাৎ এই থিতার মানটা ক্যালকুলেট করার যে পরিশ্রমটা করতে হবে ইজ অ্যাভয়েড করা হয় বাই কনসাল্টিং এ প্রিপেয়ার টেবিল, একটা টেবিল প্রিপেয়ার করে কাজটা করে ফেলা যায়। যেমন এক্সাম্পল স্বরূপ যে 41.5 ডিগ্রি যদি থিতা হয়, তাহলে F1 এর মানটা মানে আমরা ক্যালকুলেট করলে পাবো হচ্ছে 5.509। এটা চার্ট থেকেও আমরা দেখে নিতে পারি 41.5 ডিগ্রির জন্য এফ থিতার মানটা কত। আচ্ছা, ব্যান্ডিং লেন্থ ইজ ক্যালকুলেটেড ফর ওয়ার্প অ্যান্ড ওয়েফট ওয়ে অফ দ্য ফেব্রিক। তার মানে আমরা ব্যান্ডিং লেন্থটা ওয়ার্পের দিকে একবার কাপড়কে স্ট্রিপ করে কেটেও দেখব, আবার ওয়েফটের দিকেও স্ট্রিপ করে দেখব। তাহলে এটা হচ্ছে ব্যান্ডিং লেন্থের ব্যাপার। ব্যান্ডিং লেন্থটা বুঝতে পারছো কিনা বলো তো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা ফ্লেক্সুরাল রিজিডিটিতে যাচ্ছি। ফ্লেক্সুরাল রিজিডিটি ইজ এ মেজার অফ স্টিফনেস অ্যাসোসিয়েটেড উইথ হ্যান্ডেল। অর্থাৎ ফ্লেক্সুরাল রিজিডিটি আমাকে হ্যান্ডেল প্রপার্টি সম্বন্ধে একটা ধারণা দিতে সহযোগিতা করবে। ইট ইজ অলসো কল্ড ফ্লেক্স স্টিফনেস, মানে ফ্লেক্সিংয়ের জন্য। হ্যাঁ, অর্থাৎ একটা তো ব্যান্ডিং আর হচ্ছে ফ্লেক্সুরাল, কত সহজে এটা কম্প্রেস হয়। This method of testing stiffness shows a close relationship with the personal judgment of stiffness. অর্থাৎ পিয়ার্স এটা দেখাইছে, এই যে এই কথাটা পিয়ার্স এটা প্রমাণ করে দেখাইছে যে মানুষ যে এই স্টিফনেস কোনো একটা বস্তুকে ধরে পার্সোনালি যে জাজ করে, যেটা এটা শক্ত বা এটা নরম, এটা সফট, এটা হার্ড, এই যে স্টিফনেসের ব্যাপারটা মানুষ হাত দিয়ে ধরে যে জাজ করে এবং ফ্লেক্সুরাল রিজিডিটির মান দিয়ে যখন জাজ করা হয় মোটামুটি মিলে গেছে। মিলে গেছে মানে কি, একটা ক্লোজ রিলেশন পাওয়া গেছে, মানে পজিটিভ রিলেশন। পজিটিভ রিলেশন মানে কীরকম, ধরো সে 10টা কাপড়ের ফ্লেক্সুরাল রিজিডিটি বের করলো, বের করে এই 10টা কাপড় মানুষকে ধরে বলতে বললো কেমন। তা এখন যেই কাপড়টার ফ্লেক্সুরাল রিজিডিটি দিক থেকে এটা একটু হার্ড বা স্টিফ, ওই কাপড়টাকে মানুষও স্টিফ বলতেছে ধরে। সুতরাং এই কথাটাই বলা আছে এখানে, দিস মেথড অফ টেস্টিং স্টিফনেস শোজ এ ক্লোজ রিলেশনশিপ উইথ দ্য পার্সোনাল জাজমেন্ট অফ স্টিফনেস। মানুষ যখন পার্সোনালি জাজ করে এটার সাথে এটার মিল আছে। ইট ইজ ক্যালকুলেটেড ফ্রম দ্য ব্যান্ডিং লেন্থ, এটা ব্যান্ডিং লেন্থ থেকে হিসাব করা হয়, অ্যান্ড ওয়েট পার স্কোয়ার ইয়ার্স অফ ফেব্রিক। অর্থাৎ ফেব্রিকের যে জিএসএম বা ওয়েট পার স্কোয়ার ইয়ার্স, মানে লিনিয়ার ডেন্সিটি, এরিয়াল ডেন্সিটি আমরা যেটাকে বলতেছি, এরিয়াল ডেন্সিটি এবং ব্যান্ডিং লেন্থ, এই দুইটা জিনিসকে কম্বাইন করে আমরা ফ্লেক্সুরাল রিজিডিটি হিসাব করে থাকি। তাহলে ব্যান্ডিং লেন্থ কোত্থেকে পাবো? এই যে শার্লি অ্যাপারেটাস দিয়ে যে টেস্ট, মানে অ্যাপারেটাস দিয়ে টেস্ট করবো, যে এখান থেকে ব্যান্ডিং লেন্থ পাবো। আর এই ব্যান্ডিং লেন্থের ভ্যালু এবং ওই কাপড়টার জিএসএম এর ভ্যালু, জিএসএম মানে এরিয়াল ডেন্সিটির ভ্যালুটাও যদি আমি পুট করি, তখন আমরা এই ফ্লেক্সুরাল রিজিডিটি হিসাব করতে পারবো। ঠিক আছে, তাহলে ফ্লেক্সুরাল রিজিডিটি সমান হচ্ছে এই যে জি দ্বারা প্রকাশ করা হচ্ছে, জি সমান এটা 3.39 ইন্টু W1 ইন্টু সি কিউব, এটা হচ্ছে মিলিগ্রাম পার সেন্টিমিটার। আর এটা হচ্ছে জি আরেকটা ফর্মুলা W2 সি কিউব ইন্টু 10 কিউব মিলিগ্রাম পার সেন্টিমিটার। দুটো ফর্মুলা মানে যদি একটাতে জিএসএম বসানো হয় তাহলে একরকম, আর হচ্ছে আউন্স পার স্কোয়ার ইয়ার্স বসালে আরেক রকম ফর্মুলা। তো তোমরা তো অবশ্যই জানো যে জিএসএম থেকে তুমি আউন্স পার স্কোয়ার ইয়ার্স করতে পারবা না? জিএসএম মানে কি? গ্রাম পার স্কোয়ার মিটার। তো এই গ্রাম পার স্কোয়ার মিটার থেকে তুমি কনভার্ট করে এটাকে, গ্রামটাকে যদি আউন্স করে ফেলো আর মিটারটাকে যদি ইয়ার্ডস করে ফেলো, তাহলে এটা কিন্তু গ্রাম পার স্কোয়ার ইয়ার্ডস হয়ে যাবে, মানে আউন্স পার স্কোয়ার ইয়ার্ডস হয়ে যায়। তো প্রথম ফর্মুলাটা হচ্ছে, যদি তোমার এই জিএসএম এর এককটা বা এরিয়াল ডেন্সিটির এককটা যদি হয় আউন্স পার স্কোয়ার ইয়ার্স, তখন এটা হচ্ছে এই ফর্মুলা আসবে। আর যদি তুমি এটাকে গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ারে ওয়েটটা নিয়ে থাকো, মানে জিএসএমটা এরিয়াল ডেন্সিটি হিসাব করে থাকো, তখন এই ফর্মুলাতে বসাতে হবে। এই হচ্ছে শুধু পার্থক্য, আর বাকি সব ঠিক আছে। তো আর সি মানে কি? সিটা হচ্ছে এই যে ব্যান্ডিং লেন্থ, যে উপরে আমরা যেটা দেখছি, এটা ব্যান্ডিং লেন্থকে আমরা সি দ্বারা প্রকাশ করেছি, এবং সি হিসাব করার ফর্মুলা হচ্ছে এটা। আর এই ফর্মুলাটাকে আমি সিটা হিসাব করতে পারবো কোত্থেকে? এই শার্লি অ্যাপারেটাস থেকে বা ক্যান্টিলিভার প্রিন্সিপলে টেস্টিং করে। এটা সামনে আসতেছে। তাহলে আমি সিটা দেখলাম, আর হচ্ছে এই সিটাকে এখানে বসালে আমি ফ্লেক্সুরাল রিজিডিটি হিসাব করতে পারি, তাই তো? আচ্ছা,
ফ্লেক্সুরাল রিজিডিটি ইজ ক্যালকুলেটেড ফর ওয়ার্প অ্যান্ড ওয়েফট ওয়ে অফ ফেব্রিক। তার মানে কি, ফ্লেক্সুরাল রিজিডিটিটা কাপড়ের ওয়ার্প ডিরেকশনে এবং ওয়েফট ডিরেকশনে দুই দিকেই হিসাব করা হয়। অ্যান্ড দ্য ওভারঅল ফ্লেক্সুরাল রিজিডিটি মানে আলটিমেট বা ফাইনাল যে ফ্লেক্সুরাল রিজিডিটি হবে, এটা ক্যালকুলেট করা হয় অ্যাজ দ্য জিওমেট্রিক মিন অফ দোজ টু ভ্যালুস। জিওমেট্রিক মিন মানে কি, জ্যামিতিক গড় সবগুলা যে ভ্যালু আছে, হ্যাঁ, ওগুলার গুণফল, ওই গুণফলটাকে আবার বর্গমূল বা ঘনমূল মানে যতটা মান আছে তততম মূল, ততগুলোর ঘনমূল, হ্যাঁ, ততগুলোর তত মূল আর কি, ততগুলোর ঘনমূল, তত ঘনমূল। তত মূল, হ্যাঁ। এটা হয়তো বর্গমূল হতে পারে, ঘনমূল হতে পারে, এরকম হবে। তো এইটাই হচ্ছে এখানে দুইটা ভ্যালুকে তুমি এরকম গুণ করে যখন বর্গমূল করে দিবা তখন এটা পেয়ে যাবে হচ্ছে ওভারঅল ফ্লেক্সুরাল রিজিডিটি। তার মানে আমরা ওয়ার্পের ডিরেকশনে হিসাব করব, ফ্লেক্সুরাল রিজিডিটিটা আবার ওয়েফটের ডিরেকশনেও হিসাব করব। এটা হচ্ছে ফিলিং ইয়ান আর কি, ওয়েফট। এটা ওয়ার্পও ডব্লিউ দিয়ে, ওয়েফটও ডব্লিউ দিয়ে, তো একটাকে এফ লিখলাম আর একটা ডব্লিউ লিখলাম, ওয়ার্প ইয়ান, আর একটা হচ্ছে ফিলিং ইয়ান। তো দুটো ফ্লেক্সুরাল রিজিডিটি গুণ করবা, গুণ করে যেহেতু দুইটা মান আছে সেজন্য শুধু বর্গমূল করলেই হবে, এখানে আর ঘনমূল করা লাগবে না। আচ্ছা, ফাইনালি হচ্ছে ব্যান্ডিং মডুলাস। এই তিনটা টুলের কথা আমরা বলছি, এই তিনটা টুলকে কাজে লাগিয়ে বা তিনটা টেকনিককে কাজে লাগিয়ে আমরা মূলত এই কাজটা করে থাকি, অর্থাৎ এই ফেব্রিকের স্টিফনেস হিসাব করি। So this value is independent of the dimensions of the strip tested and may be regarded as the intrinsic stiffness. এখানে একটা বিষয় খুব বেশি লক্ষণীয়, সেটা হচ্ছে ডাইমেনশনটা এখানে কনসিডারেশনে আসে না। ঠিক আছে, ফেব্রিকের যে ডাইমেনশন আছে এই ডাইমেনশনটা আমরা কনসিডারেশনে নেই না। কীরকম, দিস ভ্যালু মে বি ইউজ টু কম্পেয়ার দ্য স্টিফনেস অফ দ্য ম্যাটেরিয়াল ইন ফেব্রিক অফ ডিফারেন্ট থিকনেস ভ্যালুস। অর্থাৎ কাপড়ের যে থিকনেস আছে এই থিকনেসটা এক একটা কাপড় এক এক থিকনেস, মানে কোনটা বেশি থিক আর কোনটা কম থিক, বেশি থিক কম থিক। তো এই জন্য কাপড়ের থিকনেসের সাথে যে আসলে কাপড়ের ব্যান্ডিং হওয়ার যে প্রবণতাটা সেটা আমরা ব্যান্ডিং মডুলাস দিয়ে দেখতে পারি। তো ফর দিস ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন থিকনেস অফ দ্য ফেব্রিক ইজ মেজার্ড অ্যাট এ প্রেশার অফ 1 pound per square inch। ফেব্রিকের প্রেশারটা দেখা হয়, থিকনেসটা দেখা হয় কিভাবে, 1 pound per square inch প্রেশার দিয়ে কাপড়ের থিকনেসটা আগে পরিমাপ করা হয়। ওই থিকনেসের জন্য বা থিকনেসের সাপেক্ষে যে কাপড় ব্যান্ড হতে পারে বা কাপড়ের স্টিফনেস বাড়তে কমতে পারে, এই বিষয়টা এখানে ফুটে উঠবে বা এই মান দ্বারা এটাকে আমরা ব্যাখ্যা করতে পারবো। তো এই জন্য এটা বলা হচ্ছে ডাইমেনশনের সাথে এটা সম্পর্কিত না। দ্য ভ্যালু ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ডাইমেনশনস অফ দ্য স্ট্রিপ। অর্থাৎ তুমি কত বড় স্যাম্পল নিলা বা কত ছোট স্যাম্পল নিলা, এটার সাথে এটা রেজাল্টটা ব্যান্ডিং মডুলাসের কোনো সম্পর্ক নাই। বাট উপরের টেস্টগুলোতে কিন্তু আছে। কিভাবে আছে এখানে খেয়াল করো, তুমি যদি কাপড়টা অনেক বড় নাও, এলটা একটু বাড়িয়ে দাও, তাহলে এটা কি এইটুকুই ব্যান্ড করবে না আরও বেশি ব্যান্ড করবে? অবশ্যই আরো বেশি ব্যান্ড করবে। হ্যাঁ, তার মানে আর যদি ছোট নিতা, এরকম ছোট নিতা, তাহলে কিন্তু অনেক ব্যান্ডই করতো না, প্রায় সোজা। তাহলে খুব কম কম ব্যান্ড দিত। তো এইটা হচ্ছে আমাদের এটা ছোট হইতো। ডাইমেনশনের সাথে সম্পর্কিত, অর্থাৎ তার লেন্থ উইথের সাথে সম্পর্কিত। বাট এই বিষয়টা লেন্থ উইথের সাথে সম্পর্কিত না, ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ডাইমেনশন, এটা ডাইমেনশনের সাথে সম্পর্কিত না। মেবি রিগার্ডেড অ্যাজ দ্য ইন্ট্রিনজিক স্টিফনেস। এটা হচ্ছে ইন্ট্রিনজিক স্টিফনেসকে বলা হয় আর কি, ইন্ট্রিনজিক স্টিফনেস হিসাব করার জন্য এটা জরুরি বা এটা কাজে লাগতেছে। দিস ভ্যালু মে বি ইউজ টু কম্পেয়ার দ্য স্টিফনেস অফ দ্য ম্যাটেরিয়াল অন দ্য ফেব্রিক অফ ডিফারেন্ট থিকনেস ভ্যালু। ডিফারেন্ট থিকনেস কাপড়ের জন্য আমরা এই স্টিফনেসের মানটা এখান থেকে পেতে পারি। তো এটা ক্যালকুলেশনের জন্য আগে তাহলে থিকনেসটা নিতে হবে, থিকনেসটা মেজার করা হবে 1 pound per square inch প্রেশার দিয়ে থিকনেস মেপে নেওয়া হবে। পরে আমরা এই ফর্মুলাতে বসাবো। এই ফর্মুলাও একই, ওখানেও যেরকম G1 G2 ছিল দুইটা ওয়েটের এককের জন্য, মানে জিএসএম বা এরিয়াল ডেন্সিটির দুইটা এককের জন্য যেহেতু দুইটা মান ছিল, এখানেও দুইটা, একটা হচ্ছে থিকনেসটা কোন এককে আমি নিচ্ছি। থিকনেসটা যদি থাউয়ে নেই তাহলে হচ্ছে G1, আর থিকনেসটা যদি সেন্টিমিটারে নেই তাহলে হচ্ছে G2। হ্যাঁ, G1 থিকনেস কোন এককে নিচ্ছি, থাউ এককের নাম শুনছ?
কিটা? দিয়ে ভাগ করলে যা হয় তা। 1 ইঞ্চির 1000 ভাগের 1 ভাগকে 1 থাউ বলে। তো এটা হচ্ছে তুমি থাউকে দেখলে এটা এই ফর্মুলাতে বসাবা, আর যদি সেন্টিমিটারে থাকে তোমার থিকনেসটা তখন তুমি এই ফর্মুলাতে বসাবা। তাহলে এটা তো গেল হচ্ছে থিকনেসটা, জি। তাহলে আরটা আছে না, এই যে ক্যাপিটাল জি, ক্যাপিটাল জিটা কি? ফ্লেক্সুরাল রিজিডিটি, ঠিক আছে। তাহলে ফ্লেক্সুরাল রিজিডিটি এবং এই থিকনেস, এই দুটাকে কম্পেয়ার করে আমরা এই মানটা অর্থাৎ ব্যান্ডিং মডুলাসটা হিসাব করতে পারি। তাহলে এইটা হচ্ছে প্রিন্সিপাল। এই তিনটা যে আমরা দেখলাম, আমি যে কী কী ব্যান্ডিং লেন্থ, তারপরে ফ্লেক্সুরাল রিজিডিটি, তারপরে ব্যান্ডিং মডুলাস, এই তিনটা বিষয় আমরা হিসাব করার উদ্দেশ্য হচ্ছে এই মূলনীতি, এই তিনটা মূলনীতিকে কাজে লাগিয়ে আমরা টেস্টিং করবো এবার, ঠিক আছে। তো তোমাকে তাহলে টেস্টিং করে রেজাল্টটা এই তিন এককেই দেখাইতে হবে, অর্থাৎ বেন্ডিং লেন্থে, ফ্লেক্সুরাল রিজিডিটি এবং বেন্ডিং মডুলাসে। তাহলে তুমি দুই কাপড়ের জন্য যখন দুই রকম টেস্ট করবা, তা দুইটা ভ্যালু পেলে কম্পেয়ার করতে পারবা যে এটার বেন্ডিং মডুলাস এত, ওইটার বেন্ডিং মডুলাস এত, তার মানে হচ্ছে এদের মধ্যে স্টিফনেসগত এরকম পার্থক্য, বা দুইটার ফ্লেক্সুরাল রিজিডিটি দুই রকম, সেই জন্য এদের মধ্যে স্টিফনেসগত পার্থক্য হচ্ছে এরকম। হ্যাঁ, এই এরপরে এই ক্যান্টিলেভার প্রিন্সিপালের কথা আমরা বলতেছিলাম যে এই প্রিন্সিপালটাই আমরা শুধু এই কোর্সে আলোচনা করব। ক্যান্টিলেভার প্রিন্সিপালের তিনটা টেস্ট, একটা হচ্ছে শার্লি স্টিফনেস টেস্টার, হ্যাঁ, তারপরে দ্য হার্ট লুপ টেস্টার, আর হচ্ছে ড্রেপ মিটার। তো শার্লি স্টিফনেস টেস্টার আমার মনে হয় যে এই সবগুলো ইনস্ট্রুমেন্টই তোমাদের কলেজে আছে এবং এই সবগুলো টেস্টই আমরা করতে পারবো। হ্যাঁ, ড্রেপ মিটার আছে, তারপর শার্লি স্টিফনেস টেস্টারও আছে আমাদের কলেজে। তো হার্ট লুপ টেস্টারও, এটা তো ম্যানুয়ালি করা যায়। যাই হোক, তো এখন এই স্টিফনেস যে টেস্টার আছে শার্লি, এটা একটা, আর হচ্ছে হার্ট লুপের কথা বলছিলাম আগে। হার্ট লুপ কখন করা হয় এই টেস্টটা? এটা থেকে যখন একটা একটা ঘটনা ঘটে, এই শার্লি স্টিফনেস টেস্টারে যখন এই যে এই কাপড়টা, এই কাপড়টা যদি খুব বেশি ব্যান্ড করে যায়, মানে অনেক হ্যাং করলো, মানে সেলফ ওয়েটের কারণে, মানে মধ্যাকর্ষণ বলের জন্য এটা খুব বেশি হ্যাং করলো, খুব সফট কাপড় আর কি, লিম্প কাপড়, তখন এই এই ক্ষেত্রে তখন আমরা চলে যাই হচ্ছে এই হার্ট লুপ টেস্টে, ঠিক আছে। আর অন্যথায় কিন্তু শার্লি স্টিফনেস টেস্টার যেটা দেখলা উপরে প্রিন্সিপাল, ওই প্রিন্সিপালেই মেশিনটাতে করা হবে। আর ড্রেপ মিটার, অর্থাৎ কাপড়ের মানে গোলাকার করে কেটে তারপরে আমরা ড্রেপ টেস্ট করি, এটা আরেকটা ইনস্ট্রুমেন্ট আর কি। তো আমরা স্টিফনেস টেস্টারটা দেখি আজকে। তো শার্লি স্টিফনেস টেস্টার বেসিক প্রিন্সিপালটা কি, আহ, এটা আগেই বলা হয়েছে, মানে মেনশন আর্লিয়ার, যে ব্যান্ডিং লেন্থ কি, ফ্লেক্সুরাল রিজিডিটি কি এবং ব্যান্ডিং মডুলাস কি, ওই প্রিন্সিপালটাই এখানে, অর্থাৎ ফর্মুলাগুলো লেখা এবং কোনটা কি ইন্ডিকেট করে, ঠিক আছে। যে কোনো কিছু একটা মূলনীতি আছে না, এটা হচ্ছে মূলনীতিটা। এই মূলনীতি হচ্ছে কোনটা, ওই যে আগে এতক্ষণ যেগুলো লিখলাম এগুলোই হচ্ছে এই টেস্টে, সবগুলো টেস্টই মূলনীতি এটা। তুমি হার্ট লুপের কথা বলো বা স্টিফনেস টেস্টারের কথা বলো, অন্য কোনো স্টিফনেস টেস্টার, সবগুলো ওই মূলনীতিতেই কাজ করে। হ্যাঁ, তো কনস্ট্রাকশনটা কি, এই যে এটা হচ্ছে স্টিফনেস টেস্টার, তোমাদের কলেজে থাকার কথা, থাকবে। তো এখানে এই যে কাপড়টা দেখতেছো, এই যে কাপড় আর এই যে কাপড়, তো এই কাপড়টাকে প্রথমে এই 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 লিভারের নিচে চাপ দেওয়া হয় এখানে। তো এখানে স্কেল আছে, স্কেল থেকে আগে স্ট্রেট লেন্থটা দেখে নেওয়া যায়। হ্যাঁ, তো বলতেছিলাম হচ্ছে এই এই মেশিনটার কথা, যে মেশিনটা দিয়ে আমরা স্টিফনেস টেস্ট করি। তো এখানে আগের কথাগুলো বলছি যে কাপড় এখানে সেট করতে হবে, এই পাশেও সেট করতে হবে, বাট এই পাশে আমি একটা নির্দিষ্ট লেন্থ পর্যন্ত এটাকে হ্যাং করতে দিব, মানে মাধ্যাকর্ষণ বলের সাহায্যে যাতে হ্যাং করে। তো হ্যাং করে যতটুকু হ্যাং করবে, এই যে মাথাটা আছে কাপড়টা, যে মাথাটা, ওই মাথা বরাবর এই লাইনটাকে আমি, মানে এই কাপড়ের যে প্রান্তটা আছে প্রান্তর সাথে টাচ করে দিবে আর কি। তো টাচ করলে এটা কতটুকু অ্যাঙ্গেলে ব্যান্ড করলো, এই অ্যাঙ্গেলটা এখান থেকে দেখা যায়। এটা হচ্ছে এই এই অ্যাপারেটাস বা শার্লি এই স্টিফনেস টেস্টারের মূলনীতি। এখান থেকে তুমি চাইলে অ্যাঙ্গেলটা দেখতে পারতেছো এবং লেন্থটা দেখতে পাচ্ছ, যেটা আমাদের দরকার হবে ব্যান্ডিং লেন্থ হিসাব করার জন্য, পরবর্তীতে ফ্লেক্সুরাল রিজিডিটির জন্য এবং কিসের জন্য, ব্যান্ডিং মডুলাস হিসাব করার জন্য। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটা হরিজন্টাল প্ল্যাটফর্ম পি ইজ সাপোর্টেড বাই টু সাইডস পিসেস মেড অফ প্লাস্টিক A1 এবং A2, অর্থাৎ দুইটা সাইডের প্লাস্টিক এরকম দেখানো হচ্ছে যে হরিজন্টাল প্ল্যাটফর্ম পি,
হ্যাঁ, যেটাকে সাপোর্ট দেওয়া আছে, হ্যাঁ, পিটাকে দুই পাশ থেকে সাপোর্ট দেওয়া আছে, পি নিচে এবং উপরে। তো দিস সাইড পিসেস হ্যাভ এনগ্রেভড অন দ্যাম ইন্ডেক্স লাইনস অ্যাট দ্য স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন। তো এখানে এইখান থেকে অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশনের যে চার্টটা সেটা এখানে যেমন দেওয়া আছে। উদাহরণস্বরূপ যেমন 41.4 ডিগ্রির জন্য অ্যাঙ্গেলটা হচ্ছে এফএক্স এর মান হবে 0.5, এরকম একটা মান মানে হিসাব করতে পারি আমরা, অথবা মানটা দেওয়া আছে অ্যাঙ্গেলের। এ মিরর ইজ অ্যাটাচড টু দ্য ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ, মিররটা এই পাশে দেওয়া থাকে, which enables the operator to view both index lines from a convenient position, অর্থাৎ যাতে করে যে ভিতরে যে অ্যাঙ্গেলের মানটা আছে এটাকে আমরা সহজে দেখতে পারি, এই জন্য মিরর প্লেস করা থাকে। এ স্কেল ইজ গ্রাজুয়েটেড ইন সেন্টিমিটার, একটা স্কেল ডেভেলপ করা থাকে যেটা সেন্টিমিটারে দাগান্বিত থাকে, অফ ব্যান্ডিং লেন্থ, ব্যান্ডিং লেন্থটা দেখার জন্য এল, অ্যান্ড ইজ ইউজড অলসো অ্যাজ দ্য টেমপ্লেট ফর কাটিং দ্য স্পেসিমেন টু সাইজ। এবং এই স্কেলটার সাহায্যে আমরা স্পেসিমেনকে নির্দিষ্ট সাইজে কাটার ক্ষেত্রেও আমি সহযোগিতা করতে পারি, আলাদা করে স্কেলের দরকার হয় না, মানে কাটিং করা যাবে এখান থেকে। তো ওয়ার্কিং প্রসিডিউরটা দেখো, প্রথমে আমি একটা টেস্ট স্পেসিমেন নিব, এটাকে কাটবো হচ্ছে 6 ইঞ্চ বাই 1 ইঞ্চ ডাইমেনশনে, তার মানে কি 6 ইঞ্চ এবং 4 ইঞ্চ 1 ইঞ্চ। আমরা আগে ভুল বলছি যে 4 ইঞ্চ 1 ইঞ্চ, এটা 4 না 1 না 6 1, 6 ইঞ্চ এবং 1 ইঞ্চ ডাইমেনশনে এটা কেটে নিব উইথ দ্য এইড অফ দ্য টেমপ্লেট থেকে, মানে স্কেলের সাহায্যে। আবার এখানে টেমপ্লেট দেওয়া আছে, ওই টেমপ্লেট যেটা বলতেছিলাম, মনে করো তুমি এই মোবাইলটার যতটুকু ডাইমেনশন অতটুকু কাপড় কাটতে চাচ্ছ, তাহলে মোবাইলটাকে কাপড়ের উপর ফেলে চারপাশ থেকে কেটে নিলেই কিন্তু হয়ে যায়। তো এখানেও 6 ইঞ্চ এবং 1 ইঞ্চ ডাইমেনশনের টেমপ্লেট দেওয়া আছে মেশিনের সাথে, শার্লি স্টিফনেস টেস্টারের সাথে। তো ওই টেমপ্লেটটাকে কাপড়ের উপর ফেলে যদি সাইড দিয়ে দাগ দিয়ে তারপর কেটে নাও, তাও হয়ে যাচ্ছে। দেন both template and specimen are transferred to the platform with a fabric underneath, এই যে ফেব্রিক আন্ডারনেথের মধ্যে এখানে নিয়ে আসতে হবে, অর্থাৎ এই মাঝখানে এটাকে প্লেস করা। both are slowly pushed forward, অর্থাৎ এটাকে আস্তে আস্তে সামনের দিকে আগাইতে হবে। হ্যাঁ, এই কাপড়ের এবং টেমপ্লেট সহ, মানে যে টেমপ্লেট মানে যেটা কাপড়টাকে ধরে, এরকম একটা টেমপ্লেটের মধ্যে আটকে দিয়ে টেমপ্লেটটা সহ কাপড়টাকে আস্তে আস্তে সামনের দিকে আগাইতে হবে। This strip of fabric will commence to drop আর কি drop over the edge of the platform and the movement of the template, অর্থাৎ টেমপ্লেট যত আমরা মুভ করব কাপড়ের প্রান্তটা সামনের দিকে আসবে এবং কাপড়টা ঝুলার যে প্রবণতা সেটা তৈরি হবে। The fabric is continued until tip of the specimen viewed in the mirror cut both index line, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত কাপড়টা সামনে ওই মিরর কাট লেন্থ পর্যন্ত চলে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে সামনের দিকে আমরা আগাইতে থাকবো। দ্য ব্যান্ডিং লেন্থ ক্যান ইমিডিয়েটলি বি রিড অফ ফ্রম দ্য স্কেল মার্ক অপোজিট এ জিরো লাইন এনগ্রেভড অন দ্য সাইড অফ দ্য প্ল্যাটফর্ম। তো প্ল্যাটফর্মের সাইডে যে জিরো লেন্থ আছে, অর্থাৎ শুরু যেখান থেকে হচ্ছে সেখান থেকে আমরা পার্থক্য করে এই ব্যান্ডিং লেন্থটা দেখতে পারবো, অর্থাৎ এলটা। তো each specimen is tested 4 times and at each end and again with the strip turned over, অর্থাৎ প্রত্যেকটা স্পেসিমেনকে 4 বার টেস্ট করা হবে সামনে থেকে পিছন থেকে, মানে সামনের প্রান্তটা একবার, আবার ঘুরিয়ে পিছনের প্রান্তটা একবার, আবার সামনের প্রান্তটা একবার, পেছনের প্রান্তটা একবার, এভাবে করে টেস্ট করতে হবে, 2 বার করে প্রত্যেকটা প্রান্ত আসবে। মিন ভ্যালুস ফর দ্য বেন্ডিং লেন্থ ইন ওয়ার্প অ্যান্ড ওয়েভ ডিরেকশন ক্যান দেন বি ক্যালকুলেটেড ফ্রম দ্য ফর্মুলা, এটা। তারপরে ফ্লেক্সিবল রেজিস্টার বেন্ডিং মডুলাস ক্যান অলসো বি ক্যালকুলেটেড ইফ রিকোয়ার্ড। তাহলে আমরা এই টেস্টের মাধ্যমে যখন আমরা থিতা পেয়ে যাব, আমার যে রিকোয়ার্ড ভ্যালু আছে থিতা এবং এল, এই দুইটাকে যখন আমরা পেয়ে যাব তখন এই দুইটা ভ্যালুকে আমরা ওই ফর্মুলাতে পুট করে মূলত সিটা অর্থাৎ ব্যান্ডিং লেন্থটা হিসাব করতে পারবো। আর ব্যান্ডিং লেন্থ জানা থাকলে পরবর্তীতে ইচ্ছা করলে আমি ফ্লেক্সিবল রিজিডিটি এবং ব্যান্ডিং মডুলাসও এখান থেকে টেস্ট করতে পারবো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের এই শার্লি স্টিফনেস টেস্টারের ফিচার বা বৈশিষ্ট্য বা কনস্ট্রাকশন এবং কীভাবে করে কাজটা করতে হবে। তো এটা বুঝতে পারছো কিনা বলো, না বুঝলে আমি আবার বলতেছি। আর এটা আমরা প্র্যাকটিক্যাল করব, যখন প্র্যাকটিক্যাল করব তখন ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে, কারণ তুমি তখন এই মেশিনটা দেখতে পারবা।
হ্যাঁ, দেখতে পাবা যেহেতু মেশিনটা তুমি ফিজিক্যালি দেখবা এবং নিজে কাজটা করবা, তখন পুরো ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। বা চাইলে আমি তোমাদেরকে ভিডিও দেখাইতে পারি এখন, ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও আছে, সেখান থেকে হয়তো তোমরাও দেখে নিতে পারো যে আসলে এই স্টিফনেস টেস্টারটা কীভাবে কাজ করে। আর তোমাদের কলেজে অবশ্যই আছে, যেহেতু আমাদের কলেজে আছে, মানে একই প্রজেক্টের সেট আপ তো থাকার কথা। তাহলে ভিডিও কি দেখাইতে হবে নাকি আমরা ল্যাব করবো যখন তখন দেখে নিবা? এই যে দেখো এখানে টেমপ্লেটের সাথে আগে কাপড়টা কেটে নিয়ে নিতে হবে। এখানে কথাগুলো, এটাই হচ্ছে আমাদের স্টিফনেস টেস্টার। হ্যাঁ, তো এখানে যে আমরা মিররের কথা বলছি, এটা হচ্ছে মিররটা। হ্যাঁ, এই মিররটা দিয়ে তাকালে এই পাশ থেকে হোক ওই পাশ থেকে হোক তুমি দুই দিকেই টিপটা সহজে দেখতে পারবা। আর এই টেমপ্লেট সহ কাপড়টাকে দিতে হবে এখানে, দিয়ে এটাকে আসলে সামনের দিকে আগাইতে হবে। আর স্কেল তো আছেই দেখতেছো, স্কেল মোতাবেক তাহলে আমাদের একটা নির্দিষ্ট লেন্থ, ওই লেন্থ বরাবর নিচের দিকে এটা হ্যাং করবে। আর নিচে এই যে মানে স্যাম্পলটা এবং এই স্কেল বা স্ট্রিপটা, মানে টেমপ্লেটটা একই একই বরাবর যাতে থাকে আর কি। তাহলে এটা বুঝতেছো যে এখানে আমাদের যখন এই পর্যন্ত এই যে এই ইনক্লাইন্ড করা আছে, এই ইনক্লাইন্ডের মাথা পর্যন্ত টাচ করা পর্যন্ত আমরা লেন্থটা দেখতেছি, যেটা ব্যান্ডিং লেন্থ এল হিসাবে আমরা ওই ফর্মুলাতে পুট করে দিব। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো দেখে নিও তোমরা, বা আমরা যখন প্র্যাকটিক্যাল করব তখন ব্যাপারটা প্র্যাকটিক্যালি তোমরা দেখতে পারবা ল্যাবে। তো আজকে স্টিফ, তো স্টিফকে আসলে অনেকভাবে এক্সপ্লেন করা যায়। স্টিফ যদি আমরা বলি কথাটা, স্টিফের উল্টা হচ্ছে লিম্প, LIMP, লিম্প। তো স্টিফ মানে কিন্তু রাফ না, স্টিফ মানে কিন্তু আবার হার্ডও না, হুম, আবার টাফও না। টাফ, স্টিফ, হার্ড, রাফ এগুলো ভিন্ন ভিন্ন শব্দ, এক একটার এক একটা মিনিং আছে। যদি তুমি ইন জেনারেল অন্য নন টেকনিক্যাল কারোর সাথে কথা বলো বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, তার সাথে তুমি সবগুলো এক বলে চালাই দিতে পারবা, রাফ, হার্ড, স্টিফ, টাফ, ঠিক আছে। বাট যদি তুমি অন্যভাবে বলো মানে, বা ফ্লেক্সিবল, এই জিনিসগুলো এখন এটা এটা যদি অন্য অন্য মানে টেকনিক্যাল টার্মের কথা বলো, তাহলে এগুলোর মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য আছে। যেমন টাফ বা টাফনেস, এটা কি বোঝো? কখন আমরা একটা বস্তুকে টাফ বলি? টাফ মানে কাজ না, কাজ দুরূহ না, টাফ ম্যাটেরিয়াল, TOUGH, টাফ। বলতে পারবা কেউ? স্যার ধরতে শক্ত মনে হুম, সহজে ভঙ্গুর না এমন টাইপের বস্তু। ওটা তো হার্ড, সহজে ভাঙে না যেটা, সেটা হচ্ছে শক্ত, হার্ড। আর যেটা সবগুলো স্যার ফোর্স অ্যাবজর্ব করতে পারে, হ্যাঁ, এটা ও ফোর্স নিশান, দেওয়ার পরে সব অ্যাবজর্ব করে ফেলে। হ্যাঁ নিশান এটা ভালো বুঝতে পারছে যে এখানে হচ্ছে ফোর্স অ্যাবজর্ব করার ক্যাপাসিটিটাকে টাফ বলা হয়। একটা বস্তু কতটা হার্ড বা কতটা সফট, এটা কিন্তু ইম্পর্টেন্ট না টাফ হওয়ার জন্য। একটা সফট অনেক ফ্লেক্সিবল বস্তুও টাফ হতে পারে, আবার অনেক শক্ত বস্তুও টাফ নাও হতে পারে। টাফ মানে হচ্ছে এখানে যখন তুমি কাজ করবা, হুম, ওয়ার্ক ডান বা ফোর্স বাই এরিয়া করা হয়, ফোর্স অ্যাপ্লাই করা হয়, তখন এই ফোর্সটাকে কতটা মানে ওই ফোর্সে যে মানে ইয়া হয় না, বিকৃতি হয় না বা নষ্ট হয় না, সেটাই হচ্ছে টাফ। যেমন উদাহরণস্বরূপ ধরো কাট প্রুফ গ্লোভস আমরা পরি ফল কাটার সময়, তাই না? ওই কাট প্রুফ গ্লোভস গুলোতে তুমি যতই কাজ করো, চাকু দিয়ে যতই চাপাও না কেন, এটা কি হবে না, কাটবে না। তার মানে কি, এটা কি, এটা অবশ্যই ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল তারপরও বাট টাফ। তো এই টাফ মানে হচ্ছে ওয়ার্ক রিকোয়ার্ড টু ব্রেক, অর্থাৎ কতটুকু কাজ করতে হয় কোনো কিছুকে ব্রেক করতে, এটাকে আমরা টেকনিক্যালি বলে থাকি টাফ ম্যাটেরিয়াল বা টাফনেস। খসখসে, রাফ মানে হচ্ছে যেটা সারফেসটা অমসৃণ, এরকম। এটা ফ্লেক্সিবল হোক অথবা মানে শক্ত ব্রিটল যে কোনো কিছু হোক না কেন, এটা হচ্ছে রাফ। অর্থাৎ এটা উল্টা উল্টা, এটা এটা রিভার্স টার্ম হচ্ছে স্মুথ, স্মুথনেসের উল্টা হচ্ছে রাফনেস। স্মুথ, রাফ, স্মুথনেস, রাফনেস। তারপর হচ্ছে হার্ড। আমরা কখন একটা বস্তুকে হার্ড বলি? শক্ত, শক্ত যেটা বলি কখন বলি হার্ড? যতটা প্রতিরোধ করতে পারে তখন ওই বস্তুটাকে আমরা হার্ড বলি। মনে করো এই ওয়ালটা খুব হার্ড, মানে ওয়ালে আঘাত করলে এটাকে রেজিস্ট করতে পারে ভালো। তো হার্ডের উল্টা হচ্ছে সফট,
নর্মালি কোনো বস্তু যদি আঘাত করলে যদি এটা রিয়েকশনটা কম দেয় সেটা হচ্ছে সফট। তো হার্ড এবং সফট এই হচ্ছে একটা ব্যাপার। আর হচ্ছে স্টিফ আর লিম্প। স্টিফের ক্ষেত্রেও ব্যাপারটা এরকম না যে এটা খুব হার্ড হবে। খুব হার্ড হলেই যে স্টিফ হবে এরকম না। স্টিফ মানে হচ্ছে তাকে ব্যান্ড করতে চাইলে, আমি ধরো এটাকে বাঁকাইতে চাচ্ছি, স্টিফ মনে করতে খুব শক্তিশালী, এটা আমি এরকম বাঁকানোর চেষ্টা করতেছি বাট বাঁকাইতে পারতেছি না, এটা হচ্ছে স্টিফ। আর কোনো কিছুকে আমি বাঁকানোর চেষ্টা করতেছি, এটা সহজে বেঁকে যাচ্ছে, এটা হচ্ছে লিম্প। এটা অনেকটা ফ্লেক্সিবিলিটির সাথে কাছাকাছি আর কি লিম্পটা। তাহলে স্টিফনেস মানে হচ্ছে এটাকে ডিফরমেশন মানে ব্যান্ডিং ডিফরমেশনে এটা রেজিস্ট করতে পারলে সেটাকে বলা হচ্ছে স্টিফ। তো আমরা এই চ্যাপ্টারে পড়তেছিলাম হচ্ছে স্টিফনেস। আমি একটু সংক্ষেপে সামারি করে যাচ্ছি। স্টিফনেস তো এমন কিছু বৈশিষ্ট্য আছে ফেব্রিকের যে বৈশিষ্ট্যগুলো আমরা নিউমেরিক্যালি এক্সপ্রেস করতে পারি না, আমাদের এটার প্রবলেম। আমি অনেক কিছু মনে করো ময়েশ্চার রিগেনকে আমি পার্সেন্টেজে বসাতে পারি, তারপরে হিউমিডিটিকে আমি পার্সেন্টেজে দেখাইতে পারি, এরকম অনেকগুলো মান আছে, কাউন্টকে আমি লিনিয়ার ডেন্সিটিতে দেখাইতে পারি। এরকম বিভিন্ন ম্যাটেরিয়ালকে আমরা তার একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ডাইজ নিউমেরিক্যাল ভ্যালুতে এক্সপ্লেন করে সেখান থেকে আরেকটার মধ্যে পার্থক্য করতে পারি। কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্য আছে, এই স্টিফনেস কেন্দ্রিক কিছু বৈশিষ্ট্য আছে যেগুলোকে আমরা ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করতে পারি না, কষ্ট হয়ে যায়। অর্থাৎ নিউমেরিক্যাল ভ্যালুতে যেমন এপিয়ারেন্স আছে, লাস্টার আছে, স্মুথনেস, স্টিফনেস, ড্রেপ, এই জিনিসগুলোকে আমরা এক্স্যাক্টলি নিউমেরিক্যাল ভ্যালুতে ফেলতে গেলে কষ্ট হয়। এই জন্য আমরা এই চ্যাপ্টারে এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছি যে স্টিফনেসটাকে বোঝার জন্য বা একটা কাপড় কতটা স্টিফ, এটাকে বাঁকাতে চাইলে কত কম বেঁকে আসবে, এই বিষয়টাকে এক্সপ্লেন করার জন্য আমরা এই চ্যাপ্টারে দেখবো যে নতুন নতুন কিছু টেকনিক বিভিন্ন রিসার্চাররা দিয়েছে, ওই টেকনিকগুলোতে স্টিফনেস কিভাবে টেস্ট বা মেজার করা যায়। হ্যাঁ, তো এর মধ্যে গত ক্লাসে আমরা একটা পার্ট পড়ে ফেলছি, আর দুইটা পার্ট বাকি আছে। আমরা যতটুকু পড়ছি সেটা হচ্ছে এরকম ছিল। স্টিফনেস, মেথড অফ মেজারিং ফেব্রিক স্টিফনেস, এই মেথডগুলো আছে। তারপরে ক্যান্টিলিভার যে মেথডটা আছে এখানে ব্যান্ডিং লেন্থ দেখা হয়, ব্যান্ডিং লেন্থ। তারপরে হচ্ছে ফ্লেক্সুরাল রিজিডিটি, জি, এটা হিসাব করা হয়। আর হচ্ছে ব্যান্ডিং মডুলাস, কিউ। এই তিনটাকে দিয়ে মূলত ক্যান্টিলিভার প্রিন্সিপালে আমরা স্টিফনেসকে জাজ করি। মানে এক্স্যাক্টলি বেন্ডিং মডুলাস মানে যে স্টিফনেসের ইন্ডিকেশন তা কিন্তু না, আবার এক্স্যাক্টলি শুধুমাত্র ফ্লেক্সুরাল রিজিডিটি যে মানে বেন্ডিং মডুলাসের মানে স্টিফনেসের ইন্ডিকেশন তা কিন্তু না। তবে এই সবগুলোই আমরা নেই, সবগুলোই ক্যালকুলেট করি। এই সবগুলো ক্যালকুলেট করেই আরেকটা ফেব্রিকের যখন ক্যালকুলেট করি দুইটার মধ্যে তখন আমরা কম্পেয়ার করতে পারি। ঠিক আছে, একটার বেন্ডিং লেন্থ কম আর একটার বেন্ডিং লেন্থ বেশি, একটার ফ্লেক্সুরাল রিজিডিটি বেশি আর একটার ফ্লেক্সুরাল রিজিডিটি কম, এভাবে করে আমরা আসলে টেস্টগুলা মানে স্টিফনেস সম্বন্ধে একটা কম্পারিজন দাঁড় করাতে পারি দুইটা ফেব্রিকের মধ্যে। আচ্ছা, ক্যান্টিলিভার প্রিন্সিপালের তিনটা টেস্ট, একটা হচ্ছে শার্লি স্টিফনেস টেস্টার। তো আমরা শার্লি স্টিফনেস টেস্টারটা দেখবো, আর হচ্ছে হার্ট লুপ টেস্টার, আর হচ্ছে ড্রেপ মিটার। এর মধ্যে শার্লি স্টিফনেস টেস্টার নিয়ে আমরা কথা বলে ফেলছি গত ক্লাসে। তো আজকে একটু বলি যে এটা 41.1 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন করা থাকে। তুমি একটা কাপড়কে এই স্কেলের নিচে 2 ইঞ্চ বাই 6 ইঞ্চ, হ্যাঁ, এই ডাইমেনশনে কাটতে হবে। ঠিক আছে, কই এই যে এখানে আছে 1 ইঞ্চ বাই 6 ইঞ্চ, সরি, এই 1 ইঞ্চ বাই 6 ইঞ্চ ডাইমেনশনে কেটে এটা এখান থেকে সামনের দিকে আস্তে আস্তে আগায় দিতে হবে, যতক্ষণে কাপড়টা এই ব্যান্ড হয়ে এই লাইনে টাচ করে, এখানে মিরর থাকে, মিরর দিয়ে দেখা যায়, এই লাইনে টাচ করে তখন এটাকে আমরা লেন্থটা দেখি। হ্যাঁ, এই লেন্থটা কত, এখান থেকে এই পর্যন্ত লেন্থটা কত এটা দেখা হয়। এই লেন্থটাকে পরবর্তীতে এই যে উপরে যে ফর্মুলাগুলোর কথা আমরা বলছি এগুলো হচ্ছে প্রিন্সিপল বা মূলনীতি, এই মূলনীতিতে বসানো হয়। মানে ব্যান্ডিং লেন্থ, ফ্লেক্সুরাল রিজিডিটি, এরপরে হচ্ছে ব্যান্ডিং মডুলাস, ওখানে বসিয়ে আমরা ওই ফেব্রিকের স্টিফনেস সম্বন্ধে ধারণা নেই এই তিনটা মূলনীতির সাহায্যে। তাহলে এই টেস্টটা আমরা ল্যাবে করব প্র্যাকটিক্যালি, তখন তোমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এটা হচ্ছে শার্লি স্টিফনেস টেস্টার। হ্যাঁ, শার্লি স্টিফনেস টেস্টার দিয়ে আমরা কি কি মেজার করবো তাহলে? ব্যান্ডিং লেন্থ, ফ্লেক্সুরাল রিজিডিটি, আর হচ্ছে ব্যান্ডিং মডুলাস, এই তিনটা বিষয় আমরা দেখি। তো বুঝতেই পারতেছো একটা কাপড় মানে যদি খুব শক্ত হয় খুব সহজে কিন্তু এখানে ব্যান্ড করে আসবে না, মানে এই পর্যন্ত বাঁকাবে না, মানে ঝুলে পড়বে না। আর যদি কাপড় খুব নরম ফ্লেক্সিবল হয়, স্টিফ না হয়, লিম্প হয়, তখন কিন্তু এটা সহজে ব্যান্ড করবে। তো
তো এখান থেকে আমরা একটা ইন্ডিকেশন পাবো আসলে কাপড়টা কতটা স্টিফ কতটা স্টিফ না। যদিও এটা থেকে একজ্যাক্ট কোনো মেজারমেন্ট আমরা অ্যাবসলিউট কোনো মান বলতেছি না, এটা হচ্ছে আসলে সবাই যেহেতু এই টেস্টটা দিয়ে টেস্ট করবে সেজন্য দুটোর মধ্যে কম্পারিজন করাটা আমার জন্য ইজি হবে। এটা এটার তুলনায় ব্যান্ডিং লেন্থ কম, এটা ব্যান্ডিং লেন্থ বেশি, এভাবে করে কম্পেয়ার করা যাবে। এই হচ্ছে ব্যাপার। তো আমরা আজকে পড়বো হচ্ছে হার্ড লুপ টেস্ট। হ্যাঁ, যেসব কাপড়ের একটু কম, মানে স্টিফনেস অনেক কম, মানে কাপড়টা খুব খুব ফ্লেক্সিবল, অনেক বেশি ফ্লেক্সিবল, এইসব কাপড়ের ক্ষেত্রে আমরা এই হার্ড লুপ টেস্ট করি। আমরা কটা টেস্টের কথা বললাম, 3টা টেস্ট দেখবো আর কি স্টিফনেসের জন্য। একটা হচ্ছে ক্যান্টিলিভার প্রিন্সিপালের মধ্যে প্রথমটাই হচ্ছে শার্লি ক্রিম মানে স্টিফনেস টেস্টার, তারপর হচ্ছে হার্ড লুপ টেস্ট এখন দেখবো, আর হচ্ছে ড্রেপ মিটার বা ড্রেপ টেস্ট। তো এটা দেখো, সাম ফেব্রিক্স আর টু ফ্লেক্সিবল অর লিম্প, মানে খুবই ফ্লেক্সিবল অথবা ব্যান্ডিং এর ক্ষেত্রে, অর্থাৎ এটাকে বাঁকাতে চাইলে সহজে বেঁকে যায়, কোনো বাধা দেয় না তেমন। অ্যান্ড দে উইল হ্যাভ এ টেন্ডেন্সি টু টুইস্ট অর কার্ল হোয়াইল হ্যাঙ্গিং। এবং এইসব কাপড়গুলোকে যখন আমরা হ্যাং করব, এরকম ঝুলিয়ে রাখবো, তখন এটা মানে অভিকর্ষ বলের জন্য নিচের দিকে হ্যাং করবে। ফর দিস টাইপ অফ ফেব্রিক্স, এই ধরনের কাপড়ের জন্য, ফর দিস টাইপ অফ ফেব্রিক দ্য হার্ড লুপ টেস্ট ইজ রিকমেন্ডেড। তখন আমরা এটাতে যাই না, মানে শার্লি ক্রিম টেস্টে না গিয়ে হার্ড লুপ টেস্টটা করে থাকি। আর শার্লি ক্রিম টেস্টে কিন্তু ইমিডিয়েট মান নিতে হবে, এই কথাটা গত ক্লাসে হয়তো বা আসছে কিনা আমার মনে নাই। যাক, এটা ইমিডিয়েট মান নিতে হবে। কাপড়কে তুমি যদি অনেকক্ষণ রেখে দাও তাহলে কিন্তু এমনিতেই অনেকটা হ্যাং করবে। সুতরাং এই স্কেলটা সামনের দিকে বাড়ানোর সাথে সাথে ইমিডিয়েট 25 সেকেন্ডের মধ্যেই তোমাকে মানটা নিয়ে নিতে হবে। কারণ তুমি এটা একটা কাপড়কে অনেকক্ষণ যদি এরকম হ্যাং করে রাখো, একটা সময় আস্তে 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 নিচের দিকে নামতে থাকবে এটা। তো এখানে লিম ফেব্রিকগুলা, যে কাপড়গুলো একটু সফট ফ্লেক্সিবল, এদের ক্ষেত্রে স্টিফনেস অনেক কম, তখন আমরা এই টেস্টটাকে রিকমেন্ড করি শার্লি স্টিফনেস টেস্টের পরিবর্তে। তো পিয়ার্সকে তো চিনো, ফেব্রিক জিওমেট্রি যে ডেভেলপ করেছে টেক্সটাইলের জগতে। তো পিয়ার্স রিকমেন্ড করেছে এই মেথড ফর স্টিফনেস কল দ্য হার্ড লুপ মেথড ফর ইউজ অফ ভেরি সফট ম্যাটেরিয়াল হোয়ার দ্য স্টিফনেস ক্যান বি ডিটারমাইন্ড বাই দ্য ক্যান্টিলিভার প্রিন্সিপল। ক্যান্টিলিভার প্রিন্সিপলে সফট কাপড়ের ক্ষেত্রে স্টিফনেস টেস্ট করার জন্য পিয়ার্স একটা মেথড সাজেস্ট করেছে। এই সাজেশন মেথডটা হচ্ছে এই যে এটা, হার্ড লুপ মেথড। আচ্ছা, পিয়ার্স তো চিনো, ওই যে ফেব্রিক জিওমেট্রিক্যাল মডেল যে দিয়েছিল প্রথম, হ্যাঁ, ফেব্রিক জিওমেট্রি যে মডেলটা আছে এটা যে দাঁড় করিয়েছিল প্রথম, তার নামে হচ্ছে পিয়ার্স। পিয়ার্স মডেল নামে ওই মডেলটা পরিচিত। The apparatus used for this test consist of a clamp. এই অ্যাপারেটাসের মধ্যে একটা ক্ল্যাম্প থাকে, এই যে এটা হচ্ছে একটা ক্ল্যাম্প এবং এটা হচ্ছে একটা ক্ল্যাম্প। ফর হ্যাঙ্গিং দ্য স্পেসিমেন অ্যান্ড এ স্কেল। একটা স্পেসিমেন মানে আমার যে কাপড়টা আমি কেটে নিয়ে আসবো নির্দিষ্ট ডাইমেনশনে, ওই কাপড়টাকে হ্যাং করার জন্য, ঝুলিয়ে রাখার জন্য একটা ক্ল্যাম্প থাকে। এখানে একটা ক্ল্যাম্প থাকে অথবা এখানে একটা, যাই হোক একটাই ক্ল্যাম্প। এবং একটা স্কেল থাকে, সাইডে একটা স্কেল থাকে, যে স্কেল থেকে এটার হাইট, কাপড়ের আগের হাইট এবং হ্যাং করার পরের হাইট সবকিছু দেখা যায়। স্কেল সুইটেবল মাউন্টেড, যখন একটা স্কেল খুব সুইটেবলি মাউন্ট করা থাকে, মানে এটার পাশে সাজানো থাকে, লাগানো থাকে। অ্যান্ড ফর মেজারিং দ্য লেন্থ অফ দ্য স্পেসিমেন, তার মানে স্কেলটাকে সুইটেবলি মাউন্ট করা থাকে, পাশেই স্কেলটা লাগানো থাকে, যাতে করে এখান থেকে আমি লেন্থটা সহজে দেখে নিতে পারি। তো আমরা এখন দেখবো যে প্রসিডিউরটা কি, আমাকে এই টেস্টটা করতে হলে কি করতে হবে। আচ্ছা, প্রথমেই দ্য ফ্রি এন্ডস অফ দ্য স্পেসিমেন ইজ মাউন্টেড ইন এ clamp in the apparatus so that the loop is free to hang vertically. হ্যান্ড হয়ে গেছে, এটা হবে হ্যাং ভার্টিক্যালি। অর্থাৎ কাপড়কে মনে করো তুমি এরকম কাটলা, হ্যাঁ, দেখতেছো না, এরকম এরকম কেটে এই বরাবর, মানে কোনো একটা ডিরেকশন বরাবর যদি এরকম ক্ল্যাপ করে তুমি এরকম আটকে দাও, এখানে একটা ক্ল্যাপ করে বা নিচ থেকে এরকম, তখন কাপড়টা যেটা হবে, মানে একটু ভাঁজ করে, হ্যাঁ, এদিক বরাবর একটু ভাঁজ করে যদি ক্ল্যাপ করো, এটা তো কাপড় না, কাগজ বলে হ্যাং করতেছে না, এটা কি হবে, তুমি যদি এখানে ধরে রাখো, তুমি তো এখানে ক্ল্যাপ করলা, তাহলে কাপড়টা এরকম হ্যাং করবে না, নিচের দিকে সাইডগুলা, এই পাশে তুমি ধরেই রাখছো। কথা কি বুঝতেছো?
বা এটা দেখো, এটা একটু পাতলা, হ্যাঁ পাতলা, এটার ক্ষেত্রে আমি যদি এটাকে এরকম হ্যাং করে এইভাবে ধরি, তাহলে এটা তো এদিকে নিচের দিকে আস্তে আস্তে হ্যাং করবে। নিচের দিকে হ্যাং করলে এরকম লাভের মতো একটা আকৃতি আসবে না, হার্টের মতো। এই জন্য এই টেস্টটার নাম হচ্ছে হার্ট লুপ টেস্ট। অর্থাৎ আমরা যখন এখানে ক্ল্যাপ করব নিচ থেকে, তখন এই কাপড়টা এদিক থেকে হ্যাং করবে, এদিক থেকেও হ্যাং করবে। তো উপরে একটা শেপ যে নিবে, এই জন্য এটাকে বলা হচ্ছে হার্ট লুপ টেস্ট। এই যে এটা খেয়াল করো, আমি কাপড়টাকে দুইটা ফোল্ড করছি, মানে ভাঁজ করছি, অর্ধেক অর্ধেক ভাঁজ করে এর নিচের মাঝখানে আমি এখানে ক্ল্যাপ করে দিছি, আটকে দিছি। তো মাঝখানে ক্ল্যাপ করে দেওয়াতে কাপড়টা তো উপরের দিকে আর মানে খুব বেশি বাঁকা হইতে যেতে পারতেছে না, একটু শক্ত কাপড় মনে করো। তাহলে এটা নিচ দিয়ে এরকম হ্যাং করলো, এটা এদিক দিয়ে হ্যাং করলো, ঠিক আছে। আর যদি খুবই পাতলা মানে সফট কাপড় হয়, মানে যার স্টিফনেস অনেক কম, মানে খুবই ফ্লেক্সিবল কাপড় বা লিম্প কাপড়, তখন তুমি হ্যাং করলা, দেখা গেছে এটা তো আর তখন এরকম বাঁকা হয়ে যাবে না, একদম সোজা নিচের দিকে হ্যাং করবে। হ্যাঁ, ধরো এইভাবে ধরলা, এটা একদম সরাসরি নিচের দিকে এরকম ঝুলে পড়লো। হ্যাঁ, বা ওড়না জাতীয় কিছু কাপড় থাকে, নিটের কিছু কাপড় থাকে যেগুলো কিনা আসলে কোনো ড্রেপ নাই, একেবারেই মানে কোনো স্টিফনেস নাই, একেবারেই সফট। তখন এই কাপড়গুলোর ক্ষেত্রে কি হবে, তুমি এখানে ধরলা, একেবারে সোজা নিচের দিকে হ্যাং করলো, তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ। যদি একেবারে সোজা নিচের দিকে হ্যাং করে, এটা হচ্ছে কি ম্যাক্সিমাম লিম্প, মানে সবচেয়ে কম স্টিফ এটা। আর এটা হচ্ছে বেশি স্টিফ, কারণ এটা অত ভালোভাবে হ্যাং করে নাই। এটা উপরের দিকে এই যে এই অংশটা বাঁকা হইতে পারতেছে না কেন, কাপড়ের সেলফ ওয়েটে কাপড়টা বাঁকা হইতে পারতেছে না কেন, কারণ কাপড়টা একটু শক্ত, স্টিফ কাপড়। এটাকে ব্যান্ড করা যাচ্ছে, সেলফ ওয়েটে ব্যান্ড হচ্ছে না। ব্যান্ড হচ্ছে না বলেই কিন্তু এই শেপটা আসছে। আর যদি ব্যান্ড হতো, তাহলে কিন্তু কাপড়টা এদিকে নিচের দিকে এরকম হ্যাং করতো এরকম ভাবে। অর্থাৎ কিছু কিছু কাপড়ের ক্ষেত্রে হবে হচ্ছে এরকম, মনে করো কিভাবে দেখাই, এটা দিয়ে দেখাই। কিছু কিছু কাপড়ের ক্ষেত্রে মনে করো আকৃতি, আরে, আকৃতিটা হবে এইরকম, আর কিছু কিছু কাপড়ের ক্ষেত্রে হবে এটা এইরকম। আবার এই যে লাস্টে একটা কাপড় দেখলাম, এটা একদম সোজা এভাবে হ্যাং করবে। তো তুমি যখন এখানে আটকে দিচ্ছ কোনো কিছুকে, তখন এই ঘটনাটা ঘটে। হ্যাঁ, এখানে আটকে দিলে একরকম ঘটনা ঘটলো, এইখানে আটকে দিলে ক্ল্যাপ করলা, এই ঘটনাগুলো ঘটতেছে। তাহলে এই তিনটার মধ্যে কোন কাপড়টা বেশি সফট? স্যার 3 নাম্বারটা। প্রথমটা হবে স্যার। প্রথমটা তো বাঁকতে পারতেছে না, কাপড়টাকে তুমি হ্যাং করছো, কাপড়টা ঝুলতে পারতেছে না, কাপড়টা এরকম ব্যান্ড হয়ে আছে। স্যার 3 নাম্বার। এটা হচ্ছে সবচেয়ে সফট, তার মানে স্টিফনেস সবচেয়ে কম এখানে। তা এটা হচ্ছে মিডিয়াম, আর এটা হচ্ছে অনেক স্টিফ। তো পার্থক্যটা কি হবে, এই কাপড়টা এই যে হ্যাং করার আগে তুমি যে কাপড়টাকে এখানে ঝুলিয়ে দিছো, এই কাপড়টা কিন্তু এরকম লম্বা ছিল, লম্বা কাপড়ের এখানে এনে ক্লিপটাকে আটকাইছো, তাই না, এখানে ক্লিপে আটকাইছো, ক্লিপে আটকাই দিছো, ধরছো আর কি উপর থেকে বা নিচ থেকে ধরছো এরকম। তো ধরার পরে এটা তার দুই পাশ থেকে হ্যাং করছে। তো তাহলে এই যে লেন্থটা, এখান থেকে এই পর্যন্ত লেন্থটা কত? স্যাম্পলের অর্ধেক না? এই টোটাল যে স্যাম্পলটা, এটাই তো এখানে পুরো হ্যাং করছে, তাই না? তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল লেন্থের নর্মালি 0.5 L মনে করো, 0.5 L পরিমাণ। কারণ একেবারেই খুবই ফ্লেক্সিবল, এত ফ্লেক্সিবল যে এটা একটু একটু বাঁকাও হয় না, একেবারে সোজা নিচের দিকে হ্যাং করছে সেলফ ওয়েটে। তো তখন এই জন্য আমরা এটার পরবর্তী হাইটটা আমরা বলতেছি 0.5 L। বাট এটার ক্ষেত্রে এটা অনেক কম হয়, এই অর্ধেক তো হয়ই না, অর্ধেক তো হচ্ছেই না, অর্ধেক না হয়ে বরং আরো কম হচ্ছে 0.13, মানে 13%-এর মতো। তখন এই কাপড়টাকে বলা হচ্ছে অনেক স্টিফ, মানে খুবই স্টিফ কাপড়। অর্থাৎ কিছু কাপড় আছে যে প্যান্টের পিস দেখবা বা এমন কাপড়, এগুলা সহজে ব্যান্ড করে না,
কাপড়টা নিজের আকৃতি ধরে রাখতে চায়, এরকম কাগজের মতো বিহেভ করে, হ্যাঁ, এরকম কাগজের মতো বিহেভ করে, হ্যাং করতে চায় না। বা মার দেওয়া কাপড় অনেক সময় এরকম শু করে, মার দেওয়া মোটা কাপড়গুলা। তো তখন এটার ক্ষেত্রে 13% মতো হয়, আর এটার ক্ষেত্রে আরো বেশি, 40-20, আর এটা হচ্ছে 50%, অর্ধেকটা। এই হচ্ছে পার্থক্য। তাহলে আমরা এখান থেকে একটা ইন্ডিকেশন পাচ্ছি যে আসলে বিভিন্ন পার্সেন্টেজে যখন হ্যাং করবে তখন এক একটা এক এক রকম স্টিফ বুঝাবে। এটা হচ্ছে হার্ট লুপ টেস্টের প্রিন্সিপাল। আমরা প্রসিডিউরটা একটু দেখি। দ্য ফ্রি এন্ডস, অর্থাৎ ফ্রি স্যার যে, হ্যাঁ, স্যার স্টিফনেসটা কি স্যার সাইজিং এর মাধ্যমে দেওয়া হয় না? না স্টিফ আমি করতে চাচ্ছি কিনা এটা হচ্ছে বিষয়। মনে করো কিছু কাপড় তার বৈশিষ্ট্যগতভাবে স্টিফ হয়, যদি কাপড়ের ইয়ার্নের ডেন্সিটি মানে বেশি হয়, তারপরে ইয়ার্নগুলা যদি কোর্সার হয়, তখন এটা আমরা পরবর্তীতে পড়বো যে স্টিফনেস কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এটা। কিন্তু স্টিফ তো আমরা দেই না, মানে এমন না যে আমি ইচ্ছা করে কাপড়ে স্টিফ দেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা আমাকে মানে কাপড়ের মধ্যে স্টিফ দিতে হয়, মানে স্টিফ অ্যাপ্লাই করতে হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে হয়তোবা কাপড়টাকে স্টিফ না রেখে আমরা সফট রাখতে চাই। তো এগুলো বিভিন্ন ধরনের ফিনিশিং আছে, যেমন রেজিন ফিনিশ যদি করো তুমি, তখন কাপড় স্টিফ হয়ে যাবে অটোমেটিক, কাপড়টা সহজে ব্যান্ড করবে না, উপরে একটা কোটিং তৈরি হবে এবং ওয়াটারপ্রুফ হবে। আবার যদি তুমি রেজিন ফিনিশ না করে ধরো পিস ফিনিশ করলা, তখন কিন্তু আবার, বা সিলিকন সফটওয়্যার ইউজ করলা, তখন কিন্তু কাপড় অনেক সফট হয়ে যাবে। তো এইটা হচ্ছে তোমার এন্ড ইউজের উপর। কিন্তু এরকম না যে কাপড়কে আমরা ইচ্ছা করে স্টিফ করি, অর্থাৎ কিছু কিছু জায়গায় একেবারে স্পেশাল বা রেয়ার কিছু অ্যাপ্লিকেশনে কাপড়টাকে স্টিফ করতে হয়, এরকম হয়তো বলা থাকতে পারে, তখন এটা ফিনিশিংয়ে হাত দিতে হবে। এবং কাপড়ের যে ইন্টারনাল কনস্টিটিউশন যে ফ্যাক্টরগুলো আছে, অর্থাৎ কাপড় যেই উপাদান দিয়ে তৈরি, উইভ, ইয়ার্ন, ফাইবার, এগুলার বৈশিষ্ট্যের সাথেও সম্পর্কিত। মানে এগুলার বৈশিষ্ট্য বলে দিবে কাপড়টা স্টিফ হবে নাকি সফট হবে। এরপরে তো ফিনিশিংয়ে আরো কিছুটা এডিশন ডিডাকশন এগুলো করা যাবেই। আচ্ছা, আমাদের সময়টা শেষ হয়ে গেছে, তোমরা আবার, আচ্ছা তাহলে ক্রিম টেস্টিং এর প্রসিডিউরটা একটু সংক্ষেপে আমরা দেখে নিচ্ছি। দ্য ফ্রি এন্ডস অফ দ্য স্পেসিমেনের যে ফ্রি এন্ডসগুলো থাকে, এই যে ফ্রি এন্ডস, এটা ইজ মাউন্টেড, আটকানো হয়, ইন এ ক্ল্যাম্প, এই যে একটা ক্ল্যাম্পের মধ্যে আটকানো হইলো, ইন দ্য অ্যাপারেটাসের মধ্যে, সো দ্যাট দ্য লুপ ইজ ফ্রি টু হ্যাং ভার্টিক্যালি, যাতে করে এই লুপগুলা অর্থাৎ দুই পাশটা কাপড়ের নিজের ওয়েটে ভার্টিক্যালি নিচের দিকে হ্যাং করতে পারে। এ স্টিফ ফেব্রিক উইল হ্যাং অ্যাজ ফার্স্ট ফিগার, প্রথম ফিগারের মতো করে একটা স্টিফ ফেব্রিক হ্যাং করবে। আর একটা লিম্প ফেব্রিক বা খুব লিম্প ফেব্রিক হলে সেটা দ্বিতীয় চিত্রের মতো, এই দ্বিতীয় চিত্র আছে, দ্বিতীয় চিত্রের মতো করে কি করবে, হ্যাং করবে। হ্যাঁ, আচ্ছা, আফটার ইন্টারভাল, একটা ইন্টারভাল অফ 1 মিনিট, নর্মালি 1 মিনিটের মধ্যে আর কি, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টপ এজ অফ দ্য ক্ল্যাম্প টু দ্য বটম অফ দ্য লুপ এল ইজ মেজার্ড। কি বুঝছো? আফটার ইন্টারভাল, একটা নির্দিষ্ট ইন্টারভাল অফ 1 মিনিট, মোটামুটি 1 মিনিট সময় দিব এটা তার স্টেবল হওয়ার জন্য। আর আগেরটা শার্লি স্টিফনেস টেস্টটা আমরা বলছিলাম 25 সেকেন্ড, 25 সেকেন্ডের বেশি না, হ্যাঁ 25 সেকেন্ডের আগেই করে ফেলতে হবে, কারণ সেলফ উইটে তখন আরও হ্যাং করতে থাকবে। তো এটা 1 মিনিট ইন্টারভাল পরে, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টপ এজ অফ দ্য ক্ল্যাম্প অ্যান্ড টু দ্য বটম অফ দ্য লুপ এল ইজ মেজার্ড, অর্থাৎ এই যে এল দেখতেছো, এল এটা হচ্ছে টপ, যেখানে আমি ক্ল্যাম্প করেছিলাম, আটকে দিয়েছিলাম, আর কাপড়টা যেই পর্যন্ত হ্যাং করছে নিচের দিকে সেইটা। এখন এই দুটার যে ডিস্টেন্স, এই এলটা আমাকে ওই যে সাইডে বললাম না একটা স্কেল মাউন্টেড করা থাকে, সেই স্কেল থেকে দেখে নিতে হবে। বা এই যে এটার ক্ষেত্রে এই ক্ল্যাম্প যেখানে আটকালাম সেখান থেকে শুরু করে এই যে কাপড়টা যেই পর্যন্ত আসছে সেই পর্যন্ত দৈর্ঘ্যটা এল, এটা আমাকে মেজার করে নিতে হবে। ইন দিস টেস্ট, এই টেস্টে স্টিফনেস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য লেন্থ, যে কথাটা আমরা একটু আগে বললাম যে কি লেন্থটা, এই লেন্থটা যত বেশি হবে কাপড় তত কি হবে, স্টিফ হবে, তত কম স্টিফ হবে, তাই না? লেন্থ যত বেশি হবে আলটিমেটলি কাপড়টা তত কম স্টিফ হবে, আর লেন্থটা যদি কম হয় তাহলে কাপড়টা বেশি স্টিফ হবে। এই কথাটা এখানে বলা আছে, যেটা ইনভার্সলি প্রপোর্শনাল, হ্যাঁ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য লেন্থ এল। দেন দ্য স্পেসিমেন ইজ রিমুভড ফ্রম দ্য ক্ল্যাম্প, তখন স্পেসিমেনটাকে ক্ল্যাম্প থেকে রিমুভ করা হয়।
turned over and the experiment is repeated and the length L is measured again. Turned over মানে কি, উল্টে দিতে হবে। এটাকে উল্টে তখন উল্টা পাশ থেকে আবার একইভাবে হ্যাং করতে হবে, হ্যাং করে ওই লেন্থটা আবার দেখতে হবে। কারণ এক পাশ থেকে হয়তোবা মানে ফেস সাইডটা হয়তোবা একটু একটা ডিজাইন আছে, ব্যাক সাইডে আরেক রকম ডিজাইন আছে, সেটার জন্য হয়তোবা মানে স্টিফনেসটা আরও কম শো করতে পারে, সেজন্য ফেস সাইড ব্যাক সাইড মানে উল্টে টার্ন ওভার করে আবার দেখতে হবে। দ্য অ্যাবভ প্রসিডিউর ইজ রিপিটেড, এই প্রসিডিউরটা রিপিট করা হবে ফর অল দ্য টেস্ট স্পেসিমেন। আমি যতটা টেস্ট স্যাম্পল স্পেসিমেন নিব স্যাম্পলিং করে সেখান থেকে সবগুলোকে এই একইভাবে দুইবার করে লেন্থ মেজার করতে হবে। দ্য অ্যাভারেজ লেন্থ এল ইজ ক্যালকুলেটেড ফর অল দ্য ওয়ার্প অ্যান্ড ওয়েফট স্পেসিমেন। ওয়ার্পের দিকের এবং ওয়েফটের দিকের সবগুলো স্পেসিমেনের জন্য এলটা এভাবে করে নির্ণয় করে এটার অ্যাভারেজ এল নিতে হবে। দ্য লেন্থ এল ইজ কল্ড অ্যাজ লুপ লেন্থ, এই লেন্থটাকে বলা হয় টার্মিনোলজি কি, লুপ লেন্থ। এটাকে সেন্টিমিটারে মূলত মাপা হয়ে থাকে। আচ্ছা, স্ট্রিপ অফ ফেব্রিক অফ লেন্থ এল, আমরা যে ইনিশিয়াল লেন্থ নিব কাপড়ের, এই যে কাপড়টার কথা বলছিলাম যে কাপড়টা যে টোটাল লেন্থ নিব আগে, সেই লেন্থটা হচ্ছে এল পরিমাণ, এল বলা আছে, এল ক্যাপিটাল এল, ইজ ফোল্ডেড ব্যাক অন ইটসেলফ অ্যান্ড ইজ ভেরি স্টিফ, দেন লেন্থ অফ লুপ উড বি, যদি খুব বেশি স্টিফ হয় তাহলে লেন্থটা কত হবে, আমি বলছিলাম যে 13%-এর মতো, তার মানে 0.1337 এল হবে। বাট ইফ দ্য ফেব্রিক ইজ কমপ্লিটলি লিম্প, এই যে এটা যেটা কমপ্লিটলি লিম্প, এরকম ফেব্রিকের ক্ষেত্রে হবে কত, দ্য ক্ল্যাম্প উইল বি ভেরি থিন, দ্য লেন্থ অফ দ্য লুপ উইল বি বা উড বি 0.5 এল, মানে 50% হয়ে যাবে একেবারে একজ্যাক্টলি যদি হ্যাং করে। তো তখন আমরা ব্যান্ডিং লেন্থ হিসাব করব। ব্যান্ডিং লেন্থ হিসাব করার ফর্মুলা কি নতুন না, গত ক্লাসেই আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম যে ব্যান্ডিং লেন্থ ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে এই যে এটা ব্যান্ডিং লেন্থ। ব্যান্ডিং লেন্থ ফর্মুলা হচ্ছে সি সমান এল ইন্টু এফ ওয়ান থিতা, আর এফ ওয়ান সমান হচ্ছে এই সি সমান হচ্ছে এই যে এল, আর এফ ওয়ান মানে হচ্ছে যে এটা কস হাফ থিতা বাই 8 tan থিতা টু দি পাওয়ার 1/3। বাট এইখানে ব্যান্ডিং লেন্থ হিসাব করতে হবে তোমাকে এই ফর্মুলাতে, এই ফর্মুলাতে, এটা একটু ভিন্ন ফর্মুলা। তো এটার জন্য কি ফর্মুলা, এল টু এফ টু থিতা, ঠিক আছে, কিন্তু যেখানে থিতা থিতা যদি মনে করো 32.85 হয়, এই যে থিতাটা ইন্টু ডি বাই এল ওয়ান এল জিরো, এইটা হচ্ছে আরেকটা ফর্মুলা যেখানে থিতার মানটা বলা আছে যে এফ থিতা এফ টু থিতা, তো থিতা মানে হচ্ছে যে এটা। তাহলে এবার আমার কি লাগবে, ডি লাগবে, এল নট লাগবে, অ্যান্ড ডি আর এল নট তুমি কীভাবে পাবা, কিন্তু ডি এর সাথে এল এবং এল নট একটা সম্পর্ক আছে, ডি সমান এল মাইনাস এল নট। আমি কিন্তু এখান থেকে শুধুমাত্র কি পাচ্ছি একটু খেয়াল করো, আমি এই টেস্ট করে কি কি পাবো, দুইটা জিনিস পাবো না শুধু, মানে এই এলটা বের করতে পারবো, আর কি কাপড়টা যে ইনিশিয়াল লেন্থ ছিল সেটা আমি হিসাব করতে পারবো। ইনিশিয়াল লেন্থটার নাম কি, ক্যাপিটাল এল, আর এই যে লুপ লেন্থ পেলাম, লুপ লেন্থটার নাম কি, স্মল এল। তাহলে আমি শুধুমাত্র ক্যাপিটাল এল এবং স্মল এল এই দুইটা এলিমেন্ট পাবো এই এক্সপেরিমেন্ট থেকে। এখন এগুলাকে মানটাকে এখানে কিভাবে পুট করব একটু খেয়াল করো ভালো করে। প্রথমে তুমি এই ক্যাপিটাল এল এর মানটা এখানে বসাও, কি করলা, ক্যাপিটাল এল এর মানটা এখানে বসিয়ে দিলাম, মানে ফেব্রিকের যে লেন্থটা, তাহলে কি এল নট পাইলা না, পাইছো কি না, এল নট পেয়ে গেলাম। এবার এল নটের মানটা এখানে বসাও, আর এল আমি এক্সপেরিমেন্ট থেকে হিসাব করছি না লুপ লেন্থ, এখান থেকে এল নটটা হিসাব করে যখন তুমি এখানে বসাবা, আর ওখান থেকে হিসাব করে যেহেতু মানে টেস্ট করে যেহেতু এল পাবো, এল এবং এল নটের ডিফারেন্স করলে আমি কি পাচ্ছি, ডি পাচ্ছি। তাহলে আমার ক্যাপিটাল এল এক্সপেরিমেন্ট থেকে পেলাম, এল এক্সপেরিমেন্ট থেকে পেলাম, আর এই এল নট এবং ডি আমি এই ফর্মুলা দুটো দিয়ে হিসাব করে নিলাম। তাহলে তোমার এল নট যেহেতু আছে, ডি যেহেতু আছে, তাহলে তুমি এবার থিতা হিসাব করতে পারবে না, পারবা কি না, এল নট তো হিসাব করা দেখাইলাম, এল নট হিসাব করবা, ডি হিসাব করবা, এল নট এবং ডি হিসাব করার পরে থিতা হিসাব করবা, থিতা হিসাব করার পরে এই থিতাটাকে এবার এখানে বসাবা, ঠিক আছে, কিউবিক রুট করবা, এই যে 1/3 আছে, কিউবিক রুট করবা, কিউবিক রুট করলে কি পেয়ে যাবা, এফ টু থিতা পেয়ে যাবা, আর এই এফ টু থিতা এবং এল নট যখন এখানে বসাবা তখন পেয়ে যাবা ব্যান্ডিং লেন্থ।
তাহলে এইভাবে করে আমরা এই ফর্মুলার সাহায্যে এখান থেকে ব্যান্ডিং লেন্থটা হিসাব করব। তাহলে এলটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল লেন্থ অফ লুপ, বা এটার আরেক নাম হচ্ছে লুপ লেন্থ, আমরা যেটা একটু আগে বললাম লুপ লেন্থ। তাহলে এটা বুঝছো, আমি আবারও বলতেছি, এই এক্সপেরিমেন্টে আমরা দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে ক্যাপিটাল এল এবং এল। ক্যাপিটাল এল হচ্ছে ইনিশিয়াল কাপড়ের লেন্থটা, আর এল হচ্ছে লুপ লেন্থটা। এই লুপ লেন্থ পাওয়ার জন্য আমাদের এই এক্সপেরিমেন্টটা করা। তো আমরা এবার লুপ লেন্থটাকে এখানে বসাবো, মানে ইনিশিয়াল লেন্থ বসালে আমি এল নট পাবো। এল নটকে যখন আবার এখানে বসাবো, এবং আমার এল তো হিসাব করা আছে, আমি ডি পাবো। ডি এবং এল নট যখন বসাবো তখন থিতা পাবো। থিতা যখন এখানে বসাবো তখন আমি এফ টু থিতা পাবো। আর এফ টু থিতার সাথে এল নট গুণ করা মানে হচ্ছে ব্যান্ডিং লেন্থ ক্যালকুলেট হয়ে যাওয়া। তাহলে এই টেস্টটা, মানে এই যে হার্ট লুপ টেস্টটা, এটার নাম হার্ট লুপ দেওয়া হয়েছে এই জন্য, এটা হার্টের একটা আকৃতি নেয় কাপড়টা যদি স্টিফ হয় তখন। আর এই টেস্টটা সুইটেবল কিসের জন্য? কম স্টিফনেস যেসব কাপড়ের আছে সেগুলোর জন্য। অর্থাৎ তুমি শার্লি ক্রিম টেস্টারে গেলা টেস্ট করতে, মনে করো এখানে টেস্ট করতে গিয়ে দেখলা কাপড়কে একটু বাড়ানোর সাথে সাথে এটা নিচে কী হয়, ওয়ালের সাথে লেগে যায়। তাহলে এখানে তো তুমি শার্লি ক্রিম টেস্টার দিয়ে কাপড়ের যে স্টিফনেসটা এটা এক্স্যাক্টলি মেজার করতে পারবে না, তখন তোমাকে এখানে হার্ট লুপ টেস্টে যেতে হবে। অন্যথায় কিন্তু হার্ট লুপ টেস্টের দরকার পড়বে না। এটা পিয়ার্স সাজেস্ট করছে যে খুব কম স্টিফনেস যেসব কাপড়ের আছে সেই সব কাপড়কে যাতে আমরা এই মেথডটাতে টেস্ট করতে পারি। এটা স্ট্যান্ডার্ডাইজ মেথড, এটাতেও আমরা করতে পারবো।